ওকে, সো লাস্ট দুইটা ক্লাসে আমরা হচ্ছে একটা সিম্পল ক্লাস, একটা কার ক্লাস তৈরি করার চেষ্টা করছিলাম এবং সেখানে বিভিন্ন প্রপার্টি কিভাবে আমরা সেট করতে পারি, অ্যাক্সেসর মেথড, দেন হচ্ছে মিউটেটর মেথড বা গেট সেট মেথড গুলো কিভাবে কাজ করে সেগুলো আমরা দেখছিলাম। সেখান থেকে কিভাবে অন্য একটা ক্লাস থেকে আমরা একটা পার্টিকুলার ক্লাসে অবজেক্ট তৈরি করতে পারি, কনস্ট্রাক্টর বিভিন্ন ধরনের কনস্ট্রাক্টর কল করে দেন হচ্ছে অবজেক্ট তৈরি করতে পারি কিভাবে, সেই জিনিসগুলো দেখছিলাম। এবং অবজেক্ট তৈরি করার পরবর্তীতে সেখান থেকে একটা পার্টিকুলার অবজেক্টের সাপেক্ষে ওই ক্লাসের বিভিন্ন প্রপার্টি, যেমন হচ্ছে বিভিন্ন মেথড গুলো বা যদি কোনো ভ্যারিয়েবল যদি আমরা অ্যাক্সেস করতে চাই সেটার মেকানিজমটা কি সেটা আমরা দেখার চেষ্টা করছিলাম। এবং সেখানে আমরা হচ্ছে এনক্যাপসুলেশন কিভাবে কাজ করে সেটাও দেখছিলাম, যে আমরা যদি কোনো একটা প্রাইভেট ভেরিয়েবল যদি হয়ে থাকে বা প্রাইভেট যদি মেথড হয়ে থাকে, আমরা অ্যাকচুয়ালি সেটাকে অন্য একটা ক্লাস থেকে সরাসরি অ্যাক্সেস করতে পারি না। তো সেই জিনিসগুলো মোটামুটি আমাদের আইডিয়া হয়েছে। আমরা আজকে আরেকটা ক্লাস তৈরি করার চেষ্টা করব এবং ওইটার সাপেক্ষে আরো বেশ কিছু ফিচার্স বের করে নিয়ে আসার চেষ্টা করব বা বোঝার চেষ্টা করব। তো আজকে আমরা ফার্স্ট যে জিনিসটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে ভেরিয়েবল স্কোপ। সো ভেরিয়েবলের স্কোপ বলতে আমরা কি বুঝি, যে অ্যাকচুয়ালি কতটুকু অংশের মধ্যে এই ভেরিয়েবলটা আসলে ভিজিবল, বা ভিজিবল বলতে আমরা যেটা বোঝাই যে তার যে ভ্যালু, সেই ভ্যালুটাকে আমরা অ্যাক্সেস করতে পারবো বা মডিফাই করতে পারবো বা সিম্পলি ইউজ করতে পারবো। বুঝছে? সো ওই অংশটাকে আমরা বলি হচ্ছে তার ভিজিবিলিটি বা স্কোপ। সো যে কোনো একটা ভেরিয়েবল একটা পার্টিকুলার ব্লকের মধ্যে বা যে ব্লকের মধ্যে তাকে ডিক্লেয়ার করা হয়, সেই ব্লকটার মধ্যে হচ্ছে তার অ্যাকচুয়ালি স্কোপ বা লাইফ টাইমটা সীমাবদ্ধ থাকে। সো যদি একটা ভেরিয়েবল অ্যাকচুয়ালি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে ডিক্লেয়ার করা থাকতে পারে। সো আমরা যদি এইখানে যদি খেয়াল করি, ফর এক্সাম্পল এটা একটা ক্লাস, ঠিক আছে, ক্লাসটা শুরু হচ্ছে এইখানে, এখানে শেষ। সো এইখানে একটা পার্টিকুলার ভেরিয়েবল আছে জেড, ঠিক আছে। সো এটা একটা ক্লাসের সাপেক্ষে একটা ভেরিয়েবল, ঠিক আছে। আবার এখানে যে মেথডটা আছে পাবলিক স্ট্যাটিক ভয়েড ফ্লো ফর এক্সাম্পল, এখানে আবার একটা ভেরিয়েবল আছে ইন্টিজার এক্স, ঠিক আছে, যেটাকে আমরা সিম্পলি প্যারামিটার হিসেবে পরিচিত, বাট ভেরিয়েবলের সাপেক্ষে এটা অন্য একটা ডিফারেন্ট ব্লকের মধ্যে ভিন্ন রকম ভাবে হচ্ছে ডিফাইন্ড, ঠিক আছে। আবার এইখানে যদিও কোনো ভেরিয়েবল নেই, ফর এক্সাম্পল এইখানে আরেকটা ভেরিয়েবল খেয়াল করি, এই মেথডটার মধ্যে একটা ভেরিয়েবল ডিফাইন করা আছে, ঠিক আছে। সো তার সাপেক্ষে তার ব্লকটা আবার হচ্ছে ডিফাইন করা হচ্ছে। ফর এক্সাম্পল এই মেথডটা যেখান থেকে শুরু, এখান থেকে শুরু এখানে শেষ। সো এরকম ভাবে একটা জায়গার মধ্যে হচ্ছে একটা ভেরিয়েবল ডিফাইন করা আছে। তাহলে এই সাপেক্ষে কোন ভেরিয়েবলটা আসলে কতটুকু পর্যন্ত অ্যাক্সেসিবল বা তার লাইফ টাইমটা কতটুকু পর্যন্ত বা তার স্কোপটা কতটুকু, এটুকু আমরা আসলে বোঝার চেষ্টা করতেছি। সো ফর এক্সাম্পল প্রথম যেটা বললাম যে একটা ক্লাসের জন্য আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, যেমন ইন্টিজার জেড, এই ভেরিয়েবলটা হচ্ছে স্কোপিং এই ক্লাসটার একটা ভেরিয়েবল। সো ক্লাস ভেরিয়েবল যদি হয়ে থাকে বলা হচ্ছে ক্লাস ভেরিয়েবল বা সিম্পলি যেটাকে আমরা বলি হচ্ছে ইনস্ট্যান্স ভেরিয়েবল, ঠিক আছে। বলা হচ্ছে দ্য ইনস্ট্যান্স ভেরিয়েবল ইজ ভিজিবল এনি হোয়ার ইন দ্য স্কোপিং ক্লাস, মানে আমাদের ক্লাসটার কথা বলা হচ্ছে, ক্লাসটার নাম হচ্ছে স্কোপিং। সো এই ক্লাসটার মধ্যে যে কোনো জায়গায় এটা অ্যাকচুয়ালি অ্যাক্সেসেবল, ইনক্লুডিং দিস ফাংশনস। সো সহজ কথা হচ্ছে এই ক্লাসটা শুরু হচ্ছে এইখানে, শেষ হচ্ছে একদম এইখানে, ঠিক আছে। মানে এইখানে যতগুলো মেথডের কথা আমরা বলছি সবগুলো মেথডই আসলে এই ক্লাস ভেরিয়েবলটার অন্তর্গত। তাহলে জেড ভেরিয়েবলটাকে আমরা এইখান থেকে শুরু করে এখানে মধ্যবর্তী যে কোনো জায়গায় আসলে তাকে আমি অ্যাক্সেস করতে পারবো, ইনক্লুডিং দিস মেথডস। আচ্ছা, তার মানে এই প্রত্যেকটা মেথডের মধ্যে আমি এই ভেরিয়েবলটাকে অ্যাক্সেস করতে পারবো এবং ভেরিয়েবল মেথডগুলোর বাইরে তো অবশ্যই অ্যাক্সেস করতে পারবো, ঠিক আছে। সো ভেরিয়েবল গুলোকে মেথড গুলোর বাইরে অ্যাক্সেস করব বা করতে পারবো বলতে আসলে যেটা বোঝানোর চেষ্টা করতে সেটা অ্যাকচুয়ালি ভিজিবল, বাট আসলে অ্যাক্সেস করার বা ব্যবহার করার একমাত্র উপায় হচ্ছে মেথড, ঠিক আছে। একটা ভেরিয়েবল আরেকটা ভেরিয়েবলকে আসলে সরাসরি ব্যবহার করে না আনলেস দেয়ার ইজ অ্যান অ্যাসাইনমেন্ট, ঠিক আছে। অ্যাসাইনমেন্ট ছাড়া আসলে ভেরিয়েবলের মধ্যে অন্য কোনো ধরনের মেকানিজম আমরা অ্যাপ্লাই করি না। যত ধরনের প্রসেসিং বা ম্যানিপুলেশন আছে সবকিছু করার চেষ্টা করি আমরা মেথড গুলোর মাধ্যমে, ঠিক আছে। এবং সেই সাপেক্ষে যে ভেরিয়েবলটার কথা আমরা বললাম জেড, এই ভেরিয়েবলটা যে কোনো মেথডের মধ্যে হচ্ছে আমরা অ্যাক্সেস করতে পারবো এই স্কোপিং ক্লাসে। আমরা নতুন আরো যদি মেথড ডিক্লেয়ার করি সেগুলোর মধ্যে একই রকম ভাবে জেড ভেরিয়েবলটাকে আমরা অ্যাক্সেস করতে পারবো। সো ক্লাস ভেরিয়েবলের অ্যাক্সেস হচ্ছে থ্রু আউট দ্য ক্লাস, মানে পুরো ক্লাসটার মধ্যে যে কোনো জায়গায় তাকে আমি
অ্যাক্সেস করতে পারবো বা তাকে আমি ব্যবহার করতে পারবো। দেন সেকেন্ড যে ভেরিয়েবলটার কথা আমরা বলতেছি যে আমার একটা মেথডের মধ্যে একটা প্যারামিটার হিসেবে হচ্ছে একটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করা হয়েছে বা ব্যবহার করা হচ্ছে। সো এই ভেরিয়েবলটা যেটা হচ্ছে প্যারামিটার হিসেবে আসতেছে, এই প্যারামিটারটার ভিজিবিলিটি হচ্ছে এই পার্টিকুলার মেথডটা। ঠিক আছে, এই যে মেথডটা শুরু হচ্ছে, এই সেকেন্ড ব্র্যাকেট এখান থেকে শুরু এখানে শেষ। সো এই ভেরিয়েবলটার অ্যাক্সেসিবিলিটি বা স্কোপ হচ্ছে এই পার্টিকুলার ব্লকটুকুর মধ্যে। ঠিক আছে, সো এইটা হচ্ছে যদি আমার কোনো প্যারামিটার যদি হয়ে থাকে প্যারামিটারের জন্য। ঠিক সিমিলার ব্যাপার আসলে কিন্তু আমাদের যদি একটা লোকাল ভেরিয়েবল যদি হয়ে থাকে, সো লোকাল ভেরিয়েবল যেমন প্যারামিটার আসলে একটা লোকাল ভেরিয়েবলের মতোই হচ্ছে একটা পার্টিকুলার মেথডের মধ্যে কাজ করে। সো এটাকে পার্থক্যটা হচ্ছে আমরা অন্য আরেকটা মানে এটার ভ্যালুটা আসতেছে অন্য আরেকটা পার্টিকুলার জায়গা থেকে বা যেখান থেকে তাকে কল করা হচ্ছে সেই কলই মেথড থেকে হচ্ছে তার ভ্যালুটা আসতেছে, বাট তার ব্যবহারটা বা তার লাইফ টাইমটা সেটা আমরা পাবো হচ্ছে যেই মেথডের মধ্যে তাকে আসলে ডিক্লেয়ার করা হয়েছে। ঠিক আছে, সেই ডিক্লারেশন ব্লকটার মধ্যে ওই মেথডের ব্লকটার মধ্যে হচ্ছে আমরা তার অ্যাক্সেসিবিলিটিটা পাবো। ঠিক আছে, যেরকম ভাবে আমরা একটা লোকাল ভেরিয়েবলকে ডিক্লেয়ার করি কোনো একটা মেথডের মধ্যে, সো সিমিলারলি লোকাল ভেরিয়েবলটার অ্যাক্সেসিবিলিটিও আসলে ওই মেথডটার মধ্যেই সীমাবদ্ধ। যেমন এটা যদি এখান থেকে ডিক্লেয়ার করেছি, এটার অ্যাক্সেসিবিলিটি হচ্ছে এই পার্টিকুলার সেকেন্ড ব্র্যাকেটটা থেকে এই সেকেন্ড ব্র্যাকেটটা পর্যন্ত। ঠিক আছে, সো এই মেথডটার মধ্যে হচ্ছে তার অ্যাক্সেসিবিলিটি। সো এইটুকুর মধ্যে হচ্ছে তাকে আমরা অ্যাক্সেস করতে পারবো। এইভাবে হচ্ছে সো এরকম ভাবে হচ্ছে আমরা যদি যে কোনো একটা ভেরিয়েবলের কথা চিন্তা করি, বেসিক্যালি এই জায়গাগুলোতেই হচ্ছে আমরা যে কোনো একটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করতে পারি। সেটা একটা ক্লাস ভেরিয়েবল হতে পারে অথবা সেটা একটা ইনস্ট্যান্স মেথড ভেরিয়েবল হতে পারে বা যেটাকে আমরা লোকাল ভেরিয়েবল বলি, অথবা সিম্পল একটা প্যারামিটার হতে পারে। ঠিক আছে, সো এই সমস্ত জায়গাগুলোর সাপেক্ষে আমরা প্রত্যেকটা ভেরিয়েবলের স্কোপটা অ্যাকচুয়ালি বুঝতে পারলাম যে আসলে কোন জায়গায় আমি ভেরিয়েবলটাকে ডিক্লেয়ার করলে কতটুকুর মধ্যে হচ্ছে তার অ্যাক্সেসিবিলিটিটা পাবো বা কতটুকুর মধ্যে তাকে আমি ব্যবহার করতে পারবো। তো সেই অনুযায়ী হচ্ছে আমরা আসলে ভেরিয়েবল গুলোকে ডিক্লেয়ার করব। হ্যালো স্যার। হ্যালো হ্যাঁ, কোন স্যার, কোয়েশ্চেন এই আছে? ফো এর কাজটা কি, ওই যে ফো মেথড? এখানে ফো হচ্ছে একটা লোকাল মেথড, মানে এই ক্লাসটার জন্য একটা মেথড। ঠিক আছে, আমরা কাজ কিন্তু কিছু বর্ণনা করি নাই এখানে, জাস্ট ডিক্লেয়ার করছি যে এই নামে ফো নামে একটা মেথড হবে। এখানে ইম্পর্টেন্টলি যে জিনিসটা আসছে স্ট্যাটিক কিওয়ার্ডটা। ঠিক আছে, সো স্ট্যাটিক কিওয়ার্ডের ব্যবহার হয়তো আমরা এই ক্লাসে যদি পারি কভার করার চেষ্টা করব, নাহলে নেক্সট ক্লাসে হয়তো স্ট্যাটিক নিয়ে আমাদের ইন ডিটেল ডিসকাশন থাকবে যে স্ট্যাটিক কিওয়ার্ডটা কি বা কোন ক্ষেত্রে আমরা স্ট্যাটিক কিওয়ার্ডটাকে ব্যবহার করি, এটা ব্যবহারের সুবিধা অসুবিধাগুলো কি সেটা আমরা পাবো আশা করি। বাট এইটার বাইরে যেমন এটাকে যদি স্কিপ করি তাহলে আমরা কি পাচ্ছি, পাবলিক ভয়েড ফো, মানে সিম্পলি ফো নামক একটা মেথড। ঠিক আছে, যেটা অ্যাকচুয়ালি কোনো কিছু রিটার্ন করে না এবং ইম্পর্টেন্টলি এটা হচ্ছে একটা পাবলিক মেথড, মানে এই ক্লাসের বাইরে থেকে তাকে আমি অ্যাক্সেস করতে পারবো। এটুকু হচ্ছে এইটা যে ডেফিনিশন এখানে দেওয়া হয়েছে সেটা সাপেক্ষে এটুকু আমরা বুঝতে পারি। ঠিক আছে, আর স্ট্যাটিক মেথড বলতে এখানে বোঝানো হচ্ছে বা স্ট্যাটিক মেথডের কাজ যেটা জাস্ট একটু সংক্ষেপে ইয়ে করার চেষ্টা করি, যে আমরা হচ্ছে এই পার্টিকুলার মেথডটাকে অন্য আরেকটা ক্লাস থেকে অ্যাক্সেস করতে পারবো এবং সেক্ষেত্রে হচ্ছে এইটার হয়তো কোনো ধরনের অবজেক্ট তৈরি না করে তাকে আমরা ব্যবহার করতে পারবো। আচ্ছা, এইটা হচ্ছে তার সবচেয়ে বড় বেনিফিট। নরমালি আমরা জানি কোনো ক্লাসের অবজেক্ট তৈরি না করে তার কোনো মেথড বা কোনো কিছুকে আমরা আসলে ব্যবহার করতে পারি না, কিন্তু যদি সেটা স্ট্যাটিক মেথড হয় সেক্ষেত্রে তার অবজেক্ট তৈরি না করেই আমরা ওই মেথডটাকে ব্যবহার করতে পারি। যেমন এই টাইপের এক্সাম্পল কিন্তু আমরা অলরেডি দেখে আসছি, যদি মনে করতে পারি। আচ্ছা, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, আমরা মেইন মেথডটাকে কিন্তু এইভাবেই ডিক্লেয়ার করে আসছি। ঠিক আছে, পাবলিক স্ট্যাটিক ভয়েড, এখানে হচ্ছে মেইনের জায়গায় ফ্লো শব্দটা আসছে, বাট বাকিটুকু কিন্তু সিমিলার, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, এই মেথডটাই কিন্তু আমরা ব্যবহার করে আসতেছি মেইন ফাংশনের জন্য। ঠিক আছে, সো সেখানে কিন্তু আমরা কিন্তু যদি মনে করি, যেমন গত ক্লাসে আমরা দেখিয়েছিলাম, আমরা কার সিমুলেশন নামক একটা ক্লাস তৈরি করছিলাম যেখানে আমাদের মেইন ফাংশনটা ছিল, রাইট? সো সেখানে কিন্তু আমাদের কোনো কার সিমুলেশন ক্লাসের কিন্তু কোনো অবজেক্ট আমরা তৈরি করি নাই।
বাট সেখানে স্টিল আমরা মেইন ফাংশন ব্যবহার করেছি, মেইন ফাংশন থেকে কার ক্লাসের অবজেক্ট তৈরি করেছি এবং সেটা বিভিন্ন ধরনের কাজও করার চেষ্টা করছি। বাট এই মেইন ফাংশনটা যেই ক্লাসে আছে তার কিন্তু কোনো অবজেক্ট আমরা তৈরি করি নাই, ঠিক আছে, যদি ভুলে না গিয়ে থাকি। সো স্ট্যাটিক মেথডের ক্ষেত্রে হচ্ছে আমরা সেই কাজটা করতে পারি, ঠিক আছে। যদি কোনো মেথড যদি স্ট্যাটিক হয় তাহলে তার ক্লাসের অবজেক্ট তৈরি না করেই ওই মেথডটাকে আমরা সরাসরি ব্যবহার করতে পারবো। সো আশা করি অঙ্কন ক্লিয়ার। সো এটা এমনিতে হচ্ছে জাস্ট একটা মেথড, আমরা এখানে এক্সাম্পল বোঝানোর জন্য ইয়ে করেছি। সো যেমন এখানে পট্টার একটা স্ট্যাটিক মেথড বলা হয়েছে, যেমন এখানে স্ট্যাটিক মেইন স্যার মেথডটার কথা বলা হয়েছে। হ্যাঁ স্যার বলেন। স্যার প্রত্যেক ক্লাসে কি একটা করে মেইন ফাংশন ব্যবহার করতে পারবো? না, পুরা প্রোগ্রামের মধ্যে একটাই মাত্র মেইন ফাংশন থাকবে এবং আমরা জানি আমাদের প্রোগ্রামের এক্সিকিউশন শুরু হয় হচ্ছে মেইন ফাংশন থেকে। সো যদি একাধিক মেইন ফাংশন থাকে তাহলে তো কম্পাইলার বুঝতে পারবে না যে কোনটা হচ্ছে আপনার অ্যাকচুয়াল মেইন যেখান থেকে প্রোগ্রামের এক্সিকিউশন শুরু হবে। তাহলে স্যার অনেকগুলো ক্লাসের মধ্যে যে কোনো একটা মেইন ফাংশন থাকতে পারে? যে কোনো একটার মধ্যে হচ্ছে মেইন ফাংশন থাকবে যেখান থেকে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি কাজটা শুরু করব। যেমন আমরা গত ক্লাসে কার ক্লাস তৈরি করছিলাম, যেখানে হচ্ছে কার ক্লাস রিলেটেড যে সমস্ত বৈশিষ্ট্যগুলো, মেথডগুলো, বিহেভিয়ার গুলো বর্ণনা করার চেষ্টা করছিলাম। তারপরে ওই ক্লাসটার অবজেক্ট তৈরি করার জন্য আমরা আরেকটা ক্লাস লিখছিলাম যেখানে মূলত আমাদের শুধু মেইন ফাংশনটা ছিল। ওইখানে কিন্তু কার জি, রিলেটেড স্যার। আর কোনো কিছু ছিল না, সেখানে জাস্ট আমরা কার ক্লাসের অবজেক্ট তৈরি করছিলাম। সো এরকম ভাবে যে কোনো একটা প্রোগ্রামের মধ্যে এরকম অনেকগুলা ক্লাস থাকতে পারে, ঠিক আছে। একটা ক্লাস জি, অন্য স্যার। একটা ক্লাসকে কল করতে পারে, অবজেক্ট তৈরি করতে পারে, বিভিন্ন ধরনের প্রসেসিং করতে পারে, একটা ক্লাস অন্য একটা ক্লাসের অবজেক্ট তৈরি করে। বাট প্রোগ্রামের এক্সিকিউশনের সাপেক্ষে যদি চিন্তা করি, প্রোগ্রামের এক্সিকিউশনটা অবশ্যই মেইন ফাংশন থেকে শুরু হবে এবং সেক্ষেত্রে এই মেইন ফাংশনটা কোনো একটা পার্টিকুলার ক্লাসের মধ্যে অবশ্যই ডিক্লেয়ার করা থাকবে এবং সেখান থেকে হচ্ছে এক্সিকিউশনটা শুরু হবে। সো ভ্যারিয়েবল ইনিশিয়ালাইজেশন, এটা আমরা যখন ডাটা টাইপ নিয়ে আলোচনা করতেছিলাম তখনও আমরা একটু টাচ দেওয়ার চেষ্টা করছিলাম যে আমরা যেটা বলছিলাম যে লোকাল ভেরিয়েবল ইজ নট ইনিশিয়ালাইজড টু এ ডিফল্ট ভ্যালু, ঠিক আছে। জাভার ক্ষেত্রে আমরা যেটা বলছিলাম যে কোনো ভেরিয়েবলকে আমরা উইদাউট ইনিশিয়ালাইজেশন ব্যবহার করতে পারবো না, এটা হচ্ছে প্রথম কথা, ঠিক আছে। ইনিশিয়ালাইজেশন করা ছাড়া আমরা ব্যবহার করতে পারবো না। তাহলে তার সাপেক্ষে কথা চলে আসতেছে, তাহলে ইনিশিয়ালাইজেশন কি অটোমেটিক হয়? হ্যাঁ, ইনিশিয়ালাইজেশন অটোমেটিক হয়, তবে সেটা শুধুমাত্র হচ্ছে ক্লাস ভেরিয়েবল গুলোর জন্য বা ইনস্ট্যান্স ভেরিয়েবল গুলোর জন্য। যেমন আমরা লাস্ট স্লাইডটাতে যেটা দেখালাম, এই যে জেড ভেরিয়েবলটা ফর এক্সাম্পল, তার জন্য হচ্ছে অটোমেটিক ইনিশিয়ালাইজেশনটা হবে। এখানে এই প্যারামিটার ভেরিয়েবলটার জন্য অটোমেটিক ইনিশিয়ালাইজেশন হবে না, এখানে যে ওয়াই ভেরিয়েবলটা আছে তার জন্য কোনো ধরনের অটোমেটিক ইনিশিয়ালাইজেশন হবে না। সুতরাং এটাকে যদি আমরা ফর এক্সাম্পল এই ওয়াই ভেরিয়েবলটাকে যদি আমরা যদি এখানে যদি কোনো জায়গায় যদি ব্যবহার করতে চাই, ফর এক্সাম্পল একটা প্রিন্ট স্টেটমেন্ট দিতে যাচ্ছি, আমরা কিন্তু এটা ব্যবহার করতে পারবো না। তার আগে তার মধ্যে অবশ্যই একটা ভ্যালু অ্যাসাইন করে আসতে হবে, সেটা কোনো এক্সপ্রেশনের মাধ্যমে হতে পারে, যে কোনো একটা ভেরিয়েবল থেকে কপি করে হতে পারে, অ্যাসাইনমেন্ট অপারেটরের মাধ্যমে, যে কোনো উপায়ে হোক তার মধ্যে অবশ্যই একটা ভ্যালু আসতে হবে। আদারওয়াইজ মানে কোনো ধরনের অ্যাসাইনমেন্ট ছাড়া ওয়াই ভেরিয়েবলটাকে আমি এই মেথডের মধ্যে ব্যবহার করতে পারবো না, ঠিক আছে। তো আশা করি এই যে কথাটা বললাম সেটা বোঝা গেল। So a local variable is not initialized to a default value, ঠিক আছে। So this is any variable declared within a method, যেটা মাত্র বললাম, এই যে y ভেরিয়েবলটার কথা বলতেছিলাম তার সাপেক্ষে বলছি, ঠিক আছে। So parameters are initialized to whatever value they are passed, ঠিক আছে, যেটা হচ্ছে প্যারামিটারাইজড ভেরিয়েবল, যেটা ফর এক্সাম্পল এই যে ইন্টিজার x, যেটা হচ্ছে প্যারামিটার। সো এটাকেও আমরা এখানে অ্যাকচুয়ালি সরাসরি ব্যবহার করতে পারবো, তার কারণ এই যে মেথডটা অবশ্যই কোনো জায়গা থেকে কল হবে, আর যখন কল হবে তখন তো তার প্যারামিটারের ভ্যালু দিয়ে দিতে হবে আমাদেরকে। তো সেই সাপেক্ষে সে একটা ভ্যালু পেয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে এটার জন্য কোনো ধরনের প্রবলেম হবে না, বা সেক্ষেত্রে আমরা একটা ভ্যালু পেয়ে যাব, ঠিক আছে, যদি প্যারামিটারাইজড যদি ভ্যারিয়েবল হয়, ঠিক আছে। সো প্যারামিটারাইজড ভ্যারিয়েবলের ক্ষেত্রে তার ভ্যালুটা কলই ফাংশন থেকে আমরা পেয়ে যাব, ঠিক আছে। বাট এই মেথডের মধ্যে তার কিন্তু কোনো ইনিশিয়ালাইজেশন হবে না, ঠিক আছে, তার ভ্যালুটা আমরা অন্য একটা জায়গা থেকে পেয়ে যাচ্ছি। বাট যেটা হচ্ছে কথা যে তাকে আমি ব্যবহার করতে পারবো, ঠিক আছে। বাট এইটাকে আমি ব্যবহার করতে পারবো না উইদাউট ইনিশিয়ালাইজেশন। আর এটার কথা যেটা বললাম যে এটা হচ্ছে অটোমেটিক ইনিশিয়ালাইজেশন হয়ে যায়। So instance and class variables are initialized to their default values, ঠিক আছে। সো তাদের
যদি ক্লাস ভেরিয়েবল বা ইনস্ট্যান্স ভেরিয়েবল যাদেরকে বলতেছি তাদের ভ্যালুগুলো হচ্ছে অটোমেটিক ইনিশিয়ালাইজেশন হয়, যে সেক্ষেত্রে হচ্ছে অটোমেটিক ইনিশিয়ালাইজেশন কিভাবে হয় যদি ভুলে না গিয়ে থাকি, আমরা সেটা আলোচনা করছিলাম যে নাম্বারস টু জিরো, বুলিয়ানস টু ফলস এন্ড রেফারেন্সেস টু নাল। মানে কি বলার চেষ্টা করলাম, যত ধরনের নিউমেরিক ডাটা টাইপ আছে তাদের ভ্যালুগুলো ইনিশিয়ালাইজেশন হয় জিরো দিয়ে, যত ধরনের বুলিয়ান ডাটা টাইপ আছে তাদের ভ্যালুগুলো ইনিশিয়ালাইজেশন হয় ফলস দিয়ে, যত ধরনের রেফারেন্স টাইপ ভ্যারিয়েবল আছে তাদের ভ্যালুগুলো ইনিশিয়ালাইজেশন হয় নাল দিয়ে। এবং গত ক্লাসেও আমরা মনে দেখেছিলাম কালার ভ্যালুটা নাল আসতেছে, ঠিক আছে, যদি কোনো ধরনের ইনিশিয়ালাইজেশন যদি না করি, অথবা তার আগের ক্লাসে স্ট্রিং ভ্যারিয়েবলের সাপেক্ষে খুব সম্ভবত দেখিয়েছিলাম। সো রেফারেন্স টাইপের যদি হয়ে থাকে তাহলে তার ভ্যালু হবে নাল আসবে, আর নিউমেরিক ডাটা টাইপ যেগুলো সেগুলোর জন্য হচ্ছে 0 বা 0.0 এরকম ভাবে হচ্ছে ইনিশিয়ালাইজেশন গুলো অটোমেটিক্যালি হয়ে যাবে। সো এটা হচ্ছে ভেরিয়েবল ইনিশিয়ালাইজেশনস। সো এই যে ইনস্ট্যান্স এবং ক্লাস ভেরিয়েবলের কথা বলতেছে, দিস মিন্স এনি ফিল্ড ইন এ ক্লাস, তাদের জন্য হচ্ছে এই ইনিশিয়ালাইজেশনটা এরকম ভাবে হবে। সো আমরা আজকে হচ্ছে আরেকটা ক্লাস একটু লেখার চেষ্টা করব। সো যেটা বললাম ফার্স্টেই, আরেকটা ক্লাসের সাপেক্ষে হচ্ছে আরো কিছু বৈশিষ্ট্য দেখার চেষ্টা করব। বৈশিষ্ট্য দেখার চেষ্টা করব বলতে কিভাবে একটা ক্লাসের মধ্যে আমরা অবজেক্ট পাস করতে পারি, কিভাবে অবজেক্ট রিটার্ন করতে পারি, এই টাইপের জিনিসগুলো আসলে আমরা আজকে অ্যাকচুয়ালি বোঝার চেষ্টা করব। ঠিক আছে, সো জাভার মধ্যে এই জিনিসগুলো কিভাবে আমরা করি। সো মোরলেস সি প্লাস প্লাস এবং জাভার মধ্যে এই ঘটনাগুলো সিমিলার প্রসেসেই ঘটে। সো সি প্লাস প্লাসের এগুলো যদি মনে থাকে আশা করি এটা বুঝতেও কোনো সমস্যা হবে না। আর সি প্লাস প্লাসে যদি কোনো কিছু ভুলেও গিয়ে থাকি আশা করি এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে। সো রেশনাল ক্লাস, রেশনাল নাম্বার কি আমরা জানি, আগে তো এটা জানতে হবে যে রেশনাল ক্লাস বলতে কি বোঝাচ্ছি বা রেশনাল নাম্বার কি, আমরা এটা জানি কিনা। রেশনাল নাম্বার কি? স্যার ভগ্নাংশ। এক্স্যাক্টলি, ভগ্নাংশ। আচ্ছা, সো একটা ভগ্নাংশ বা দুইটা ভগ্নাংশ নিয়ে কিভাবে আমরা কাজ করতে পারি। সো যদি দুইটা ভগ্নাংশ বা ভগ্নাংশের উপর আমরা কি কাজ করতে পারি, যদি দুইটা ভগ্নাংশ থাকে তাহলে তার মধ্যে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ এই কাজগুলো করতে পারি। সিম্পলি এই কাজটি হচ্ছে এখানে করার চেষ্টা করব, যদিও আরো বিভিন্ন ধরনের কাজ করা পসিবল, আমরা ওই দিকে যাব না, সিম্পলি এই চারটা কাজ করার চেষ্টা করব। এবং এই চারটা কাজ করতে গিয়ে আমরা বিভিন্ন ধরনের জাভা বা ক্লাস রিলেটেড বিভিন্ন ফিচার আছে এখানে বোঝার চেষ্টা করব। সো ক্লাস, কার ক্লাস সম্পর্কিত ইয়ে জানা আছে আমাদের, কি করেছিলাম। সো আমরা এখানে যে ক্লাসটা লেখার চেষ্টা করতেছি মূলত একটা রেশনাল নাম্বারকে রিপ্রেজেন্ট করার জন্য একটা ক্লাস লিখবো, এইটা হচ্ছে আমাদের মূল কথা। একটা রেশনাল ক্লাসকে রিপ্রেজেন্ট করার জন্য একটা ক্লাস লিখবো এবং রেশনাল ক্লাসের উপর যে ধরনের প্রসেসিং করা যায় সেই জাতীয় কিছু মেথড আমরা এখানে ইনক্লুড করার চেষ্টা করব। ওকে, সো বলা হচ্ছে যাদের একটু কনফিউশন ছিল, রেশনাল নাম্বার ইজ এনি নাম্বার দ্যাট ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ এ ফ্র্যাকশন। ঠিক আছে, সো ভগ্নাংশ আকারে যে নাম্বারকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি, সো অ্যাকচুয়ালি যে কোনো নাম্বারকে আসলে আমরা ফ্র্যাকশন হিসেবে রিপ্রেজেন্ট করতে পারি। তো সেটা যদি একটা পূর্ণ সংখ্যাও যদি হয় তাহলে সেটাকেও আমরা একটা ফ্র্যাকশন হিসেবে রিপ্রেজেন্ট করতে পারি, রাইট। তো সেক্ষেত্রে আমাদের এটাকে কি বলে, ডিনোমিনেটর কত হবে। সো রেশনাল নাম্বারের মধ্যে আসলে কি থাকে, সো বাংলায় যদি বলি একটা হচ্ছে লব আর একটা হচ্ছে হর। ঠিক আছে, সো লব হচ্ছে ভগ্নাংশের কি উপরের পার্টটা না নিচের পার্টটা, উপরের পার্টটা। উপরের পার্টটা, আর হর হচ্ছে নিচের পার্টটা। সো এটাকে ইংরেজিতে কি বলে, নিউমেরেটর আর ডিনোমিনেটর, রাইট। তার মধ্যে এই নিউমেরেটর কোন পার্টটা, নিউমেরেটর হচ্ছে উপরের পার্টটা, ডিনোমিনেটর উপরের হচ্ছে পার্টটা। ডিনোমিনেটর হচ্ছে নিচের পার্টটা, রাইট। নিচের পার্টটা। ওকে, সো এই জিনিসটুকু আমাদের আশা করি এখন সবাই মনে থাকবে যারা ভুলে গিয়েছিলাম। সো আমরা এখানে এই দুটো জিনিসটা আসলে কাজ করতে হচ্ছে, ভগ্নাংশের উপরের পার্ট যেটা নিউমারেটর আর নিচের পার্টটা সেটা হচ্ছে ডিনোমিনেটর। সো অ্যাটলিস্ট আমাদের এই দুইটা জিনিস লাগবেই। এবং যখন নিউমারেটর এবং ডিনোমিনেটর বলছি তখন তারা কিন্তু আসলে পূর্ণ সংখ্যা, আর এই দুইটাকে যখন আমরা একটা ফ্র্যাকশন আকারে যখন দেখানোর চেষ্টা করব তখনই সেটা হয়ে যাবে একটা রেশনাল নাম্বার।
সো বলা হচ্ছে বোথ দ্য নিউমারেটর এন্ড ডিনোমিনেটর মাস্ট বি ইন্টিজার, যেটা আমি মাত্র বললাম। সো এটাকে যখন আমি ফ্র্যাকশন আকারে প্রকাশ করব তখনই সেটা রেশনাল নাম্বার হবে। বাট যদি শুধু নিউমারেটরের কথা যদি বলি বা শুধু ডিনোমিনেটরের কথা যদি বলি, তাহলে তারা আসলে কিন্তু প্রত্যেকে হচ্ছে পূর্ণ সংখ্যা বা ইন্টিজার নাম্বার। ওকে, সো নিউমারেটর যেটা বললাম টপ পার্ট, ডিনোমিনেটর বটম পার্ট অফ দ্য ফ্র্যাকশন। সো এই সাপেক্ষে আমরা যদি একটা ক্লাস যদি লেখার চেষ্টা করি বা এখানে কি কি কাজগুলো আমরা করার চিন্তা ভাবনা করছি এগুলো সম্পর্কে আসলে আমরা একটু বলার চেষ্টা করলাম। সো বলা হচ্ছে আমরা এখানে যে কাজগুলো করব, অবভিয়াসলি দ্য অ্যাবিলিটি টু ক্রিয়েট নিউ রেশনাল ক্লাস অবজেক্ট। সো কিভাবে অবজেক্ট তৈরি করা যায় সেটা আমরা দেখব। সেটিং দ্য নিউমারেটর এন্ড ডিনোমিনেটর ভ্যালু, গেটিং দ্য ভ্যালুজ অফ নিউমারেটর এন্ড ডিনোমিনেটর। সো এটা বেসিক্যালি সেটার এবং গেটার মেথড, যেটা আমরা গত ক্লাসে দেখিয়েছিলাম কিভাবে আমরা অটোমেটিক্যালি পেয়ে যাই আমরা কোডের মধ্যে আমরা যদি নেটবিনস ব্যবহার করি। বাট কিভাবে পেয়ে যাই সেটা হচ্ছে ইম্পর্টেন্ট কথা, হচ্ছে এটা কিভাবে লিখতে হয়। যদিও আমরা অটোমেটিক পাচ্ছি, কিন্তু কোডটা অ্যাকচুয়ালি কিভাবে লিখতে হয় সেটা অবশ্যই আমাদের জানতে হবে, ঠিক আছে। এবং নিউমারেটর সরি এই গেটার মেথড গুলোর কাজ কি বা হচ্ছে সেট মেথড গুলোর কাজ কি সেটা আমাদেরকে জানতে হবে, ঠিক আছে। So এইটা হচ্ছে কথা। তারপরে আমরা সেটা যদি বুঝে যাই তাহলে সেটাকে আমরা অটোমেটিক্যালি নিয়ে আসতে পারি। দেন সাম বেসিক অপারেশনস উইথ রেশনাল নাম্বারস, যেটা বললাম প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন ডিভিশন, এই টাইপের কাজগুলো আমরা এখানে করার চেষ্টা করব। এন্ড অ্যাবিলিটি টু প্রিন্ট টু দ্য স্ক্রিন। আচ্ছা, সো কিভাবে হচ্ছে আমরা এটা যোগ বিয়োগ গুণ ভাগ করলে যে নাম্বারটা হচ্ছে রেজাল্টিং আউটপুটটা যেন আমরা স্ক্রিনে ডিসপ্লে করতে পারি, সেটার মেকানিজমটা আমরা অবশ্যই এখানে ইমপ্লিমেন্ট করব। সো আমরা এখন ক্লাসটা লেখার চেষ্টা করি। শুরুতে আমাদের কি থাকবে, যেটা বললাম আমাদের এখানে হচ্ছে দুইটা ইন্টিজার নাম্বার লাগবে, একটা হচ্ছে নিউমারেটর আর একটা হচ্ছে ডিনোমিনেটর। ওকে, সো দুইটা ইন্টিজার নাম্বার আমার লাগবে, এবং যেহেতু এগুলো ক্লাস ভেরিয়েবল, এই দুটো ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করে ফেলবো প্রাইভেট হিসাবে। সো বাই ডিফল্ট আমাদের যত ধরনের ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করব ক্লাসের মধ্যে বা ক্লাস ভেরিয়েবল হিসেবে যে সমস্ত ভেরিয়েবলকে ডিক্লেয়ার করব, অল উইল বি প্রাইভেট। আচ্ছা, বাই ডেফিনিশন, কারণ আমরা এদেরকে এই ক্লাসের বাইরে কোনো জায়গা থেকে সরাসরি অ্যাক্সেস করতে দেব না। সরাসরি অ্যাক্সেস বলতে, কেননা যদি এগুলো যদি পাবলিক হয় তাহলে অন্য যে কোনো ক্লাস থেকে তাদেরকে আমরা অ্যাক্সেস করতে পারবো, তাদের ভ্যালু আমরা চেঞ্জ করতে পারবো। বাট আমরা সেই জিনিসটা চাই না। এটাই হচ্ছে এনক্যাপসুলেশনের বেসিক কথা, যে আমরা অ্যাকচুয়ালি যদি কাউকে চেঞ্জ করতে দেইও সেটা আমরা প্রপার অথেন্টিকেশন মেকানিজমের মাধ্যমে দেবো, যেটা অ্যাকচুয়ালি আমার ওই যে পাবলিক কিওয়ার্ডের মাধ্যমে একটা মেথড কলের মাধ্যমে হচ্ছে সেই কাজটা ইমপ্লিমেন্ট করি, যাতে করে আমরা জানতে পারি যে অ্যাকচুয়ালি কোন মেথডটা এই কাজটা করেছে, এবং যদি সে যদি কোনো চেঞ্জ করে থাকে তাহলে সেই রিফ্লেকশনটা হবে শুধুমাত্র তার অবজেক্টের মধ্যেই, ঠিক আছে। এবং সেটা আমরা বুঝতে পারবো যে কে বা কোন মেথডের মাধ্যমে এই চেঞ্জটা হয়েছে। ওকে, সো বলা হচ্ছে এইটার সাপেক্ষে আসলে আমরা ভ্যালিড রেশনাল নাম্বারকে আসলে ইয়ে করতে পারি না। সো প্রথম কথা হচ্ছে এইভাবে যদি আমরা একটা রেশনাল নাম্বারকে যদি লিখতে যাই তাহলে সবচেয়ে বড় যে প্রবলেমটা হতে পারে যে এখানে একটা কিন্তু সিচুয়েশন তৈরি হতে পারে যেটা দিয়ে আসলে আমরা কোনো ভ্যালিড রেশনাল নাম্বার রিপ্রেজেন্ট করতে নাও পারি। সরি। সো রেশনাল নাম্বার আমরা যদি নিচে যদি ডিনোমিনেটর যদি জিরো হয়, আমরা জানি সেটা আসলে কোনো ভ্যালিড ফ্র্যাকশনকে রিপ্রেজেন্ট করে না, আমরা সেটাকে বলি হচ্ছে ইনফাইনাইট। সো বেসিক্যালি ইনফাইনাইটও না, এটা অ্যাকচুয়ালি আনডিফাইন্ড, ঠিক আছে। সো আমাদের ডিনোমিনেটর যদি জিরো হয় তাহলে ওই সংখ্যাটা হয়ে আসে আসলে অসংজ্ঞায়িত, এটাকে আসলে কোনো সংখ্যা হিসেবে আমরা বলতে পারি না, ঠিক আছে। তো সেই জন্য ডিনোমিনেটর যদি জিরো হয় তাহলে কিন্তু সেটা আসলে কোনো ভ্যালিড রেশনাল নাম্বারকে রিপ্রেজেন্ট করবে না। সো অবশ্যই আমাদের এটা চেক করে নিতে হবে যে ডিনোমিনেটরটা জিরো হয়ে যাচ্ছে কিনা, ঠিক আছে। সো both the numerator and denominator are thus set to 0. সো এই মুহূর্তে আমরা জাস্ট দুইটাকে 0 দ্বারা ইনিশিয়ালাইজ করলাম, বাট যেটা বললাম আমাদের অবশ্যই এই চেকিংটা রাখতে হবে যে ডিনোমিনেটরের ভ্যালুটা 0 হতে পারবে না, ঠিক আছে। সো সেটার সাপেক্ষে হচ্ছে আমরা একটু চেঞ্জ করে নিতে পারি যে ডিনোমিনেটরের ভ্যালুটা অ্যাটলিস্ট 1 হতে হবে। সো জাস্ট বেসিক চেঞ্জ
সো আমাদের নিউমারেটরের ভ্যালু 0 হতে পারে, বাট ডিনোমিনেটরের ভ্যালু কখনোই 0 হবে না, সেটা অ্যাটলিস্ট 1 হবে। সো সেই সাপেক্ষে এটা হচ্ছে আমাদের একদম সিম্পলেস্ট রেশনাল ক্লাস বা রেশনাল নাম্বার রিপ্রেজেন্ট করার জন্য একটা ক্লাস, যেটা দিয়ে হচ্ছে আমরা এই মুহূর্তে একটা রেশনাল নাম্বারকে রিপ্রেজেন্ট করতে পারি, যার ডিফল্ট ভ্যালু হিসেবে নিউমারেটরের ভ্যালু আছে হচ্ছে 0, ডিনোমিনেটরের ভ্যালু আছে হচ্ছে 1। এবং এটা অনুযায়ী আমাদের যে ইউএমএল ডায়াগ্রামের অবস্থা হচ্ছে এই। সো এখন হচ্ছে মোটামুটি আমরা যেটা বলি যে এই ভ্যারিয়েবল গুলোকে আমরা বলি হচ্ছে তার বেসিক্যালি অ্যাট্রিবিউট। সো আমরা এখন তার বিহেভিয়ার গুলো আসলে বর্ণনা করতে চাচ্ছি, মানে তার মধ্যে আমরা কি ধরনের প্রসেসিং করতে পারবো। সো প্রথমে চলে আসি কনস্ট্রাক্টর লাগবে আমরা যদি অবজেক্ট যদি তৈরি করতে চাই। সো ডিফল্ট কনস্ট্রাক্টর চলে আসতে পারে, স্পেসিফিক কনস্ট্রাক্টর বা প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর এখানে আমাদের থাকতে পারে। সো সেই কনস্ট্রাক্টর গুলো আমরা হচ্ছে অ্যাকচুয়ালি এখন একে একে দেখার চেষ্টা করতেছি। সো প্রথমে যেটা বলতেছি ডিফল্ট কনস্ট্রাক্টর। সো ডিফল্ট কনস্ট্রাক্টরের মধ্যে আমরা জানি কোনো ধরনের ডেফিনিশনের প্রয়োজন হয় না। আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের ডিফল্ট কনস্ট্রাক্টর। ডিফল্ট কনস্ট্রাক্টর অ্যাকচুয়ালি ডিফল্ট ভ্যালু দিয়ে হচ্ছে তার ভ্যালুগুলোকে ইনিশিয়ালাইজ করে। আর যেহেতু আমাদের অলরেডি একটা অটোমেটিক ইনিশিয়ালাইজেশন দেয়া আছে, সো অ্যাকচুয়ালি আমাদের এটার আর কোনো প্রয়োজন হবে না। ঠিক আছে, বাট আমরা যদি স্পেসিফিক কনস্ট্রাক্টর যদি উল্লেখ করি বা যদি লিখি, সেক্ষেত্রে এটাকে কিন্তু অবশ্যই আমার কোডের মধ্যে উল্লেখ করতে হবে। সো আমরা কিন্তু অলরেডি যেটা বললাম যে ইনস্ট্যান্স ভ্যারিয়েবলকে আমরা অলরেডি কিন্তু ইনিশিয়ালাইজ করে দিয়েছি। So the default constructor is called that because if you don't specify any constructor, then Java includes one by default. ঠিক আছে, সো বাই ডিফল্ট আমাদেরকে একটা প্রোভাইড করে দিয়ে দেবে, সেক্ষেত্রে সে কিন্তু আমাদের যে ডিফল্ট ভ্যালুগুলো ছিল সেগুলোকে সে চেঞ্জ করে দিয়ে দিতে পারে। এই জন্য হচ্ছে আমরা অবশ্যই এই ডিফল্ট কনস্ট্রাক্টরের রিডেফিনিশনটা এখানে প্রোভাইড করার চেষ্টা করতেছি, যেটা আসলে এক্ষেত্রে জাভা যেভাবে অটোমেটিক ইনিশিয়ালাইজেশন করে সে আর ওই কাজটা করবে না। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমাদের নিউমারেটরের যে ভ্যালুটা আছে সেটা থাকবে, ডিনোমিনেটরের যে ভ্যালুটা আছে সেটা থেকে যাবে। ঠিক আছে, তো আশা করি কেন এক্ষেত্রে এটাকে ব্যবহার করতে হবে সেটা বোঝা গিয়েছে। ডিফল্ট কনস্ট্রাক্টর কোনো ধরনের প্যারামিটার নেয় না। সেকেন্ড আমরা চলে আসি স্পেসিফিক কনস্ট্রাক্টর। যেহেতু আমরা হচ্ছে এখানে নিউমারেটর এবং ডিনোমিনেটরের জন্য আলাদাভাবে ভ্যালু দিতে পারি বা ভ্যালু অ্যাসাইন আমরা করতে চাই, তো সেক্ষেত্রে অবশ্যই তার জন্য স্পেসিফিক কনস্ট্রাক্টর আমাদেরকে লিখতে হবে। সো স্পেসিফিক কনস্ট্রাক্টর এখানে কি হতে পারে, এক বা একাধিক প্যারামিটার সে নিতে পারে, রাইট? যেমন আমাদের এখানে হচ্ছে দুইটা ভ্যালু আমাদের আছে, একটা হচ্ছে নিউমারেটর আর একটা হচ্ছে ডিনোমিনেটর। সো সেই অনুযায়ী তাদের আসলে এই দুইটা ভ্যালুর জন্যই কিন্তু আমাদেরকে কনস্ট্রাক্টরের মধ্যে ভ্যালু পাস করতে হবে, যাতে করে এই দুইটার ভ্যালু আসলে আমরা যে ভ্যালু দিতে চাচ্ছি সেই অনুযায়ী ইনিশিয়ালাইজেশনটা হয়। সো এটার জন্য হচ্ছে আমাদের ওই যে গেট সেট মেথড গুলোর কথা বলেছিলাম, এখানে আর ডিটেল উল্লেখ করে নিই আমরা। সেট নিউমারেটর মেথডটা যেটা হচ্ছে আমাদের একটা সেট মেথড, যেখানে হচ্ছে একটা ইন্টিজার নাম্বার হচ্ছে প্যারামিটার হিসেবে থাকবে, সেটা হচ্ছে এই সেট নিউমারেটর মেথডের মধ্যে দিয়ে আমরা পাস করব। তো সেই ক্ষেত্রে আমার যে ক্লাস ভেরিয়েবল আছে নিউমারেটর, সেটার ভ্যালুটা আসলে এই পার্টিকুলার ভ্যালু দিয়ে ইনিশিয়ালাইজেশন হয়ে যাবে। একই রকম সেট ডিনোমিনেটর, এরকম আমরা একটা মেথড রাখবো বা সেট মেথড রাখবো, যেটা একটা প্যারামিটার নেবে ইনপুট হিসেবে, এবং সেই প্যারামিটারের ভ্যালু দিয়ে হচ্ছে তার ভ্যালুটা আমার ক্লাস যে ডিনোমিনেটর আছে, ডিনোমিনেটর যে ভ্যারিয়েবলটা আছে সেটাকে সে ইনিশিয়ালাইজেশন করে দেবে ওই পার্টিকুলার ভ্যালুটা দিয়ে। তো এই জন্য এই দুইটা মেথড আমার এখানে আছে ধরে নিয়েই হচ্ছে আমি এখানে কনস্ট্রাক্টর মেথডটাকে এইভাবে লেখার চেষ্টা করতেছি। ঠিক আছে, এটা অল্টারনেটিভ একটা ফর্ম আমরা গতদিন দেখেছিলাম, যে সরাসরি আমরা ভেরিয়েবলটার ভ্যালু এই পার্টিকুলার ভ্যালুটা দিয়ে বা এই পার্টিকুলার ভেরিয়েবলটা দিয়ে অ্যাসাইনমেন্ট করে দিতে পারি। ঠিক আছে, তো সেটার পরিবর্তে হচ্ছে আমরা এখানে মেথড দিয়ে কাজটা করতেছি। ওকে, তো দুইটা বেসিক্যালি সেম কাজ। ঠিক আছে, সো এইটার সাপেক্ষে হচ্ছে আমাদের রেশনাল ক্লাসের দুইটা কনস্ট্রাক্টর চলে আসলো। ওকে, সো এখানে ওই যে মিউটেটর মেথড গুলোর কথা বললাম, যেগুলো আমরা এখনো লিখি নাই, এখন তাহলে এইগুলোর জন্য লেখার জন্য চলে আসি
এটা বললাম গেট নিউমারেটর, গেট ডিনোমিনেটর। সো এগুলো হচ্ছে আমাদের অ্যাক্সেসর মেথড বা গেট মেথড। ঠিক আছে, সো এইগুলো হচ্ছে আমার এই মুহূর্তে আমার ওই পার্টিকুলার ক্লাস ভেরিয়েবলটাতে ভ্যালু কত আছে, আমি যদি সেটা জানতে চাই সেক্ষেত্রে আমি এরকম মেথডটাকে ব্যবহার করতে পারি বা এই গেট মেথড গুলোকে ব্যবহার করতে পারি। সো গেট নিউমারেটর এই মেথডটা আমার কার ভ্যালুটা রিটার্ন করতেছে, নিউমারেটরের ভ্যালুটা রিটার্ন করতেছে। তার মানে, এবং এটা যেহেতু পাবলিক মেথড, এটা আমি অন্য যে কোনো ক্লাস থেকে ব্যবহার করতে পারবো। সো এই গেট নিউমারেটর ফাংশনটাকে বা মেথডটাকে যদি আমি অন্য কোনো ক্লাস থেকে যদি কল করি, তাহলে আমি যে কোনো মুহূর্তে জানতে পারবো ওই পার্টিকুলার অবজেক্টের জন্য নিউমারেটরের ভ্যালুটা কত আছে। ঠিক আছে, সিমিলারলি এই গেট ডিনোমিনেটর মেথডটার মাধ্যমে আমরা জানতে পারবো ওই পার্টিকুলার অবজেক্টের জন্য ডিনোমিনেটরের ভ্যালুটা কত আছে। যেহেতু আমরা কিন্তু এখানে যখন কাজ করব ক্লাস আমরা লিখতেছি ইন জেনারেল, বাট যখন আমরা এগুলো প্রসেসিং করব তখন কিন্তু একটা ইন্ডিভিজুয়াল অবজেক্টের সাপেক্ষে প্রসেসিং করব, এবং একটা ক্লাসের সাপেক্ষে বা একটা ক্লাসের এরকম কয়েকশো অবজেক্ট থাকতে পারে, যেখানে প্রত্যেকটার জন্য ওই ক্লাস ডেফিনেশনটার আলাদা একটা কপি থাকবে, এবং সেখানকার জন্য আলাদা ভেরিয়েবল সেট থাকবে, আলাদা মেথডগুলো একটা সেট থাকবে। এবং আমরা যখন কোনো কাজ করতেছি স্পেসিফিক্যালি ওই পার্টিকুলার কপিটার উপরেই কাজটা করতেছি, যেটার অ্যাকচুয়ালি ইম্প্যাক্ট অন্য যে অবজেক্ট গুলো আছে সেটার উপর কোনো ধরনের ইম্প্যাক্ট পড়বে না। সো এইটার সাপেক্ষে আমরা এই গেট নিউমারেটর, গেট ডিনোমিনেটর মেথড গুলো আমাদের পেয়ে গেলাম। একই রকম ভাবে মিউটেটর মেথড, সো মিউটেটর মেথড বা সেট মেথড। সো সেট মেথডে আমরা জানি বা সেট মেথডের কাজটা হচ্ছে আমি একটা ভ্যালু পাঠাবো প্যারামিটার হিসেবে। ঠিক আছে, সেই ভ্যালুটা দিয়ে হচ্ছে আমার ক্লাসের একটা ভেরিয়েবল ইনিশিয়ালাইজেশন হবে। যেমন আমাদের এখানে দুইটা ভেরিয়েবল আছে ক্লাসের, একটা হচ্ছে নিউমারেটর আর একটা হচ্ছে ডিনোমিনেটর। সো সেটার সাপেক্ষে আমি আসলে দুইটা মেথড লেখার চেষ্টা করছি, একটা হচ্ছে সেট নিউমারেটর, একটা হচ্ছে সেট ডিনোমিনেটর। ঠিক আছে, এবং সেট নিউমারেটরের কাজ অ্যাকচুয়ালি হচ্ছে একটা ভ্যালু সেট করবে। আসলে সে কোনো কিছু রিটার্ন করার কোনো প্রয়োজন নেই, তো এই জন্য সে আসলে রিটার্ন করছে ভয়েড, মানে সে অ্যাকচুয়ালি কোনো কিছু রিটার্ন করছে না। আর সে অ্যাকচুয়ালি একটা ভ্যালু অ্যাসাইন করবে। সো যদি ভ্যালু যদি অ্যাসাইন করতে হয় তাহলে তার মধ্যে তো অবশ্যই একটা ভ্যালু আসতে হবে। সো সেই ভ্যালুটা হচ্ছে আমরা একটা প্যারামিটার হিসেবে পাঠিয়ে দিচ্ছি। ওকে, সো প্যারামিটার দিয়ে যে ভ্যালুটা আমি পাঠাচ্ছি সেটাই আমার ক্লাসের কোন একটা ভ্যারিয়েবলের মধ্যে অ্যাসাইন হচ্ছে। সো এখানে একটা অ্যাসাইনমেন্ট অপারেশন হচ্ছে, যে ভ্যালুটা আসছে সেই ভ্যালুটা আমি অ্যাসাইন করতেছি আমার ক্লাসের কোন একটা ভ্যারিয়েবলে। ফর এক্সাম্পল এটা নিউমারেটরে, একই রকম এটা ডিনোমিনেটরে। আর একই রকম ভাবে আমরা যদি জাস্ট কম্পেয়ার করার যদি চেষ্টা করি, ডিনোমিনেটর আমাদের যে অ্যাক্সেসের মেথড গুলো ছিল, অ্যাক্সেসের মেথড গুলো অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের একটা ভ্যালু রিটার্ন করবে আমাদের, যে এই পার্টিকুলার ভ্যারিয়েবলটার মধ্যে ভ্যালুটা কত আছে সেটা আমি জানতে চাচ্ছি। সো তার কাছ থেকে অবশ্যই ওই মেথডটার মাধ্যমে অবশ্যই আমার একটা ভ্যালু রিটার্ন করতে হবে, সো দ্যাট আমরা ভ্যালুটা কত সেটা জানতে পারি। সো এই জন্য অবশ্যই এই পার্টিকুলার মেথড গুলোর একটা রিটার্ন টাইপ অবশ্যই থাকতে হবে। ঠিক আছে, যেমন এটা হচ্ছে একটা ইন্টিজার ভ্যালু রিটার্ন করবে, যেহেতু সে রিটার্ন করছে আমার নিউমারেটর ভ্যারিয়েবলটার ভ্যালু। সো আমরা জানি নিউমারেটর হচ্ছে একটা ইন্টিজার ভ্যারিয়েবল, সো তার ভ্যালুটা রিটার্ন করার জন্য অবশ্যই আমার একটা ইন্টিজার ডাটা টাইপ এখানে থাকতে হবে। আর যেহেতু সে এখানে অন্য কোন ধরনের প্রসেসিং করছে না, বা একটু আগে সেট মেথডের মধ্যে যেটা দেখছিলাম কোন ধরনের অ্যাসাইনমেন্ট রিলেটেড কোনো কাজ করছে না, সো বেসিক্যালি তার জন্য এখানে আমাদের কোনো প্যারামিটার অ্যাকচুয়ালি পাস করা হয়নি বা কোনো প্রয়োজনও নেই অ্যাকচুয়ালি। তো সে জাস্ট একটা ভ্যালু রিটার্ন করবে। সো এই জন্য এখানে একটা রিটার্ন স্টেটমেন্ট আছে যে ভ্যালুটা কত সেটা সে রিটার্ন করবে। সো সেট মেথড এবং গেট মেথডের মধ্যে পার্থক্যগুলো খুব সুন্দরভাবে একটু বুঝে নিতে হবে, যে একটা হচ্ছে ভ্যালু রিটার্ন করে যার জন্য একটা ডাটা টাইপ আছে এবং সে একটা রিটার্ন স্টেটমেন্ট দিয়ে আসলে লেখা থাকে। অন্যদিকে সেট মেথড গুলো আসলে হচ্ছে কোনো কিছু রিটার্ন করার প্রয়োজন হয় না। তো যেহেতু ফাংশনে আমাদের রিটার্ন টাইপ প্রয়োজন হয়, নরমালি তাদের ডাটা টাইপটা হয় ভয়েড। ঠিক আছে, নরমালি মানে হচ্ছে অলওয়েজ তাদের ডাটা টাইপটা হবে বা রিটার্ন টাইপটা হবে ভয়েড, এবং তাদের কোনো রিটার্ন স্টেটমেন্ট থাকবে না। নরমালি তাদের হচ্ছে একটা অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট থাকবে। ঠিক আছে, আর সেট মেথডগুলোর অবশ্যই একটা প্যারামিটার থাকবে, যে প্যারামিটারের ভ্যালু দিয়ে হচ্ছে আমার ক্লাস ভেরিয়েবলটা ইনিশিয়ালাইজেশন হবে। ঠিক আছে, আর অন্যদিকে গেট মেথডগুলোর কোনো ধরনের প্যারামিটার থাকে না। সো তাহলে এইটার সাপেক্ষে আমরা মোটামুটি ক্লাসের অনেকগুলো বৈশিষ্ট্য পেয়ে গেলাম। সো এখন হচ্ছে আমরা কিছু বেসিক অপারেশন আমরা করতে চাই।
সো বেসিক অপারেশন বলতে হচ্ছে প্রথম যে অপারেশনটা নিয়ে আমরা অ্যাড্রেস করতে চাই সেটা হচ্ছে আমরা দুইটা রেশনাল নাম্বারের যোগ করতে চাই বা দুইটা ফ্র্যাকশনের যোগ করতে চাই। সো এইখানে সেই ফর্মুলাটা একটু আলোচনা করা হচ্ছে যে সাপোজ a/b একটা ফ্র্যাকশন আছে, c/d একটা ফ্র্যাকশন আছে। সো এই দুইটাকে যদি আমরা যোগ করতে চাই, আমরা জানি সেক্ষেত্রে আমরা কি ধরনের কাজ করি। আমরা আসলে তাদের যে ডিনোমিনেটর আছে সেই দুটো আসলে মাল্টিপ্লিকেশনটা হয়ে যায় নতুন ডিনোমিনেটরের, ঠিক আছে? মানে নতুন ডিনোমিনেটর ভ্যালুটা হয় দুইটা ডিনোমিনেটরের মাল্টিপ্লিকেশন ভ্যালু, ঠিক আছে? যেটা আমরা বলি যে কি হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ, এই টাইপের একটা কাজ আমরা আসলে করার চেষ্টা করি। সো এই ক্ষেত্রে আমাদের নিউমারেটরের ভ্যালুটা হয়ে যায় কি এই দুটা ক্রস মাল্টিপ্লিকেশনের সামেশনটা, ঠিক আছে? এডি আর বিসি এই দুটা সামেশনটা হয়ে যায় নতুন নিউমারেটরের ভ্যালুটা। সো এটা সব কিছু আপনাদের ডিটেল হয়তো মনে আছে, আমি জাস্ট একটু ইয়ে করার চেষ্টা করলাম যে আমরা কাজটা কি করতে চাচ্ছি। তো কাজটা কি করতে চাচ্ছি সেই সাপেক্ষে যদি বলি, তাহলে আমরা রেজাল্ট যদি দুইটা ফ্র্যাকশন নাম্বার বা দুইটা রেশনাল নাম্বার যদি আসে, যেটা হচ্ছে একটা হচ্ছে a/b আকারে আছে আর একটা হচ্ছে c/d আকারে আছে, তাহলে আমরা রেজাল্টটা তৈরি করব কিভাবে? দুইটার যে ডিনোমিনেটর ভ্যালু আছে সেটা মাল্টিপ্লিকেশন করে ফেলবো এবং সেটাই হচ্ছে আমার নতুন ডিনোমিনেটরের ভ্যালু হিসেবে অ্যাসাইন করে দেব, ঠিক আছে? আর নতুন নিউমারেটর ভ্যালুটা আমি তৈরি করব আমার প্রথম যেই ফ্র্যাকশনাল নাম্বারটা আছে তার নিউমারেটর এবং দ্বিতীয় যে ফ্র্যাকশন নাম্বারটা আছে তার ডিনোমিনেটর, এটার মাল্টিপ্লিকেশন করব। একই রকম ভাবে দ্বিতীয় যে নিউমারেটর আছে তার সাথে প্রথম যে ডিনোমিনেটর আছে সেটার মাল্টিপ্লিকেশন করব এবং এই দুইটারই এডিশন করে সেই ভ্যালুটা আমি রেখে দেব হচ্ছে রেজাল্টিং নিউমারেটরের মধ্যে। এটা হচ্ছে আমার উদ্দেশ্য। আশা করি কি বলতে চেয়েছি সবাই ক্লিয়ার। সো সেই সাপেক্ষে আমরা একটা মেথড লিখতে চাচ্ছি, অ্যাড মেথড বা এডিশন মেথড। সো সেটার মধ্যে আমাদের কাজটা হবে কি, খেয়াল করেন আমরা এখানে রেজাল্ট যেটা প্রডিউস হচ্ছে সেটাও কিন্তু একটা রেশনাল নাম্বারই হচ্ছে, ঠিক আছে? সেখানে একটা নতুন করে একটা নিউমারেটর পাচ্ছি যেটার ভ্যালুটা হবে হচ্ছে এরকম, আর নতুন করে একটা ডিনোমিনেটর পাচ্ছি যেটার ভ্যালুটা হবে হচ্ছে এরকম। তার মানে মুদ্রা কথা হচ্ছে আমাদের এই যে এডিশন অপারেশনটা করার পরে আমাদের রেজাল্টটা প্রডিউস হবে আর একটা রেশনাল নাম্বার। ওকে, সো তার মানে আমি যদি এটা যদি একটা মেথড আকারে যদি লিখি, তাহলে এই মেথড থেকে অবশ্যই আমাদের একটা রিটার্ন করতে হবে রেশনাল নাম্বারকে বা রেশনাল নাম্বারের একটা অবজেক্টকে রিটার্ন করতে হবে। ওকে, যার জন্য এখানে আমাদের রিটার্ন টাইপটা হচ্ছে ওই রেশনাল টাইপের, মানে যে ক্লাসটা লিখেছি ওই টাইপেরই একটা ডাটা টাইপ হিসেবে হচ্ছে ওই ক্লাসটাকে আসলে আমরা রিটার্ন করার চেষ্টা করতেছি। আর আমাদের মেথডটার নাম হচ্ছে এড। ওকে, সো মেথড নেমের আগে যেটা আছে সেটা আমরা নর্মালি জানি, সেটা হচ্ছে ডাটা টাইপ বা রিটার্ন টাইপ। আর এখানে রিটার্ন টাইপটা হচ্ছে রেশনাল, দ্যাট মিন্স আমরা একটা ক্লাসের অবজেক্টকে রিটার্ন করতে চাচ্ছি। কেন আমাদের রিটার্ন করতে হবে অবজেক্ট? কারণ আমরা এটা যেটা দেখলাম যে আমরা যে ধরনের কাজ করতেছি সেটা যে রেজাল্টটা প্রডিউস হবে সে রেজাল্টও কিন্তু অ্যাকচুয়ালি আমরা ওই রেশনাল নাম্বারের মতোই একটা নাম্বার এখানে প্রডিউস হবে। ওকে, সো এটা হচ্ছে একটা বৈশিষ্ট্য যে রিটার্ন টাইপ। সিমিলারলি আরেকটা বৈশিষ্ট্য খেয়াল করেন, আমরা যখন কাজ করব একটা রেশনাল নাম্বার আমার কাছে আছে a/b, তার সাথে আমি আরেকটা রেশনাল নাম্বারকে যোগ করব। তার মানে কি, এই যে আরেকটা রেশনাল নাম্বার এটাকে অবশ্যই আমার সামহাউ এই যে ক্লাসের অবজেক্ট আছে, কারণ আমাদের ক্লাসের অবজেক্ট হিসেবেই কিন্তু ফ্র্যাকশন গুলো কিন্তু এক একটা অবজেক্ট হিসেবে আছে, ঠিক আছে? কারণ আমরা রেশনাল ক্লাস যেটা তৈরি করেছি মূলত একটা ফ্র্যাকশনাল নাম্বারকে রিপ্রেজেন্ট করার জন্য। তার মানে একটা অবজেক্ট যদি চিন্তা করি, একটা অবজেক্ট হচ্ছে a/b, এরকম একটা ফ্র্যাকশনাল নাম্বার হিসেবে আছে। সো তার সাথে যদি আরেকটা ফ্র্যাকশনাল নাম্বার যদি আমি যোগ করতে চাই, সেই ফ্র্যাকশনাল নাম্বারও কিন্তু ওই রেশনাল ক্লাসের একটা অবজেক্টের মতো আছে বা অবজেক্ট হিসেবে আছে। তার মানে আমি যদি আমার কাছে যদি a/b এরকম একটা ফ্র্যাকশনাল নাম্বার যদি থাকে, আমি তাকে সামহাউ আরেকটা অবজেক্ট আকারে এই ফ্র্যাকশনাল নাম্বারটাকে পাঠাতে হবে। আমার এই প্রত্যেকটা কথা যদি বোঝা না যায় কোনোটা, তাহলে কিন্তু সাথে সাথেই কোয়েশ্চেন করিয়েন যে স্যার এটা বুঝতে পারি না, সো দ্যাট আমি একটু অল্টারনেটিভ ওয়েতে বোঝানোর চেষ্টা করবো যে আমরা আসলে এখানে কি করার চেষ্টা করতেছি। কেননা এই জায়গাটা এখানে খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে?
আমরা এট দ্য সেম টাইম প্যারামিটার হিসেবে হচ্ছে এই যে ক্লাসটা আমরা তৈরি করেছি সেই ক্লাসটাকে পাঠানোর চেষ্টা করতেছি। এট দ্য সেম টাইম যে ভ্যালুটা রিটার্ন করতে চাচ্ছি সেটাও কিন্তু এই ক্লাসের মতোই একটা অবজেক্ট আমরা রিটার্ন করতে চাচ্ছি। সো পাসিং প্যারামিটার অ্যাজ অবজেক্ট এবং রিটার্নিং অবজেক্ট অ্যাজ এ প্যারামিটার। ঠিক আছে, এই দুটো জিনিস আমরা এখানে অ্যাকচুয়ালি আলোচনা করার চেষ্টা করতেছি। সো এইটা দ্বারা হচ্ছে আমরা অন্য আরেকটা বা সি বাই ডি এই ফ্র্যাকশনাল নাম্বারটাকে হচ্ছে একটা প্যারামিটার হিসেবে পাঠানোর চেষ্টা করতেছি। আর এটা রেজাল্টটা যেটা প্রডিউস হবে সেটাকে আমরা এখান থেকে রিটার্ন করার চেষ্টা করতেছি। এই জন্য আমাদের রিটার্ন টাইপটা হচ্ছে একটা রেশনাল ক্লাস একটা অবজেক্ট। ওকে, সো এইটা হচ্ছে এই ডেফিনেশনটুকু দ্বারা আমরা বুঝতে পারলাম। এইটুকু যদি বোঝা যায় তাহলে এখন আমরা ভিতরের প্রসেসিংটুকু চেষ্টা করব, বা ভিতরের প্রসেসিংটুকু করার আগে আরেকটা জিনিস আমাদের এখানে জানতে হবে, সেটা হচ্ছে দিস কিওয়ার্ড। কারো কোনো কোয়েশ্চেন আছে? অঙ্কন কিছু বলতে চাচ্ছেন? হ্যাঁ বলেন। আগে স্লাইডটাতে আপনার কথাটা শোনা যাচ্ছে না। রেশিওনাল আদার এইটা দ্বারা স্যার কি বোঝানো হচ্ছে? রেশনাল আদার দ্বারা আমি বুঝিয়েছি আমি হচ্ছে এই যে মেথডটা, এটা তো একটা মেথড, এটা তো বুঝা যাচ্ছে, এটা একটা ফাংশন আমি লিখতেছি। এই ফাংশনের প্যারামিটার হিসেবে আরেকটা অবজেক্টকে আমি পাঠাতে চাচ্ছি রেশনাল ক্লাসের, যেটা হচ্ছে মূলত সি বাই ডি আকারে আছে। আমার একটা রেশনাল অবজেক্ট হচ্ছে এ বাই ডি, ঠিক আছে? এই অবজেক্টটার সাথে আমি যোগ করতে চাচ্ছি সি বাই ডি এই অবজেক্টটাকে। কারণ প্রত্যেকটা রেশনাল অবজেক্ট, রেশনাল ক্লাসে যদি আমি অবজেক্ট যদি তৈরি করি, সেখানে আসলে কি থাকবে? আমাদের একটা নিউমেরেটর থাকবে, একটা ডিনোমিনেটর থাকবে। ফর এক্সাম্পল এ বাই বি অবজেক্টটা যদি চিন্তা করি, নিউমেরেটর হচ্ছে এ, ডিনোমিনেটর হচ্ছে বি। একই রকম ভাবে আরেকটা অবজেক্ট যদি আমি চিন্তা করি, সেটা নিউমেরেটর হচ্ছে সি, সেটা ডিনোমিনেটর হচ্ছে ডি। এরকম দুইটা ফ্র্যাকশনাল নাম্বার আমার কাছে আছে। সো এই দুইটাকে আমি যোগ করতে চাই। সো ফর এক্সাম্পল আমি কোন একটা পার্টিকুলার অবজেক্টের সাপেক্ষে তো এই অ্যাড মেথডটাকে কল দেবো, তাই না? যে b1 ডট অ্যাড। সো b1 অবজেক্টের সাথে বা b1 অবজেক্টের অ্যাড মেথডটাকে আমি কল দিচ্ছি, যেটা দিয়ে আসলে আমি b1 অবজেক্টের সাথে অন্য আরেকটা অবজেক্টকে যোগ করতে চাচ্ছি। ওকে, সো b1 একটা অবজেক্ট আছে যেটা মূলত হচ্ছে a বাই d কে রিপ্রেজেন্ট করতেছে, বা তার মধ্যে a বাই b আকারে দুইটা ভ্যালু আছে। তার সাথে আমি আরেকটা অবজেক্ট যোগ করতে চাচ্ছি, ফর এক্সাম্পল b2। b1 অবজেক্টের সাথে আমি b2 অবজেক্টটাকে যোগ করতে চাচ্ছি। রেশনাল ক্লাসে দুইটাই অবজেক্ট। সো b2 অবজেক্ট থেকে তাহলে আমার অবশ্যই অ্যাড মেথডের মধ্যে প্যারামিটার হিসেবে পাঠাতে হবে। সো b2 অ্যাকচুয়ালি আমাদের কোন ক্লাসের অবজেক্ট? রেশনাল ক্লাসের, রাইট? সো রেশনাল ক্লাসের অবজেক্ট যদি b2 হয়ে থাকে, তাহলে b2 কে যাতে আমি পাঠাতে পারি প্যারামিটার হিসেবে, সেটা তো আমার এখানে অবশ্যই উল্লেখ করতে হবে। সো নরমালি আমরা প্যারামিটার হিসেবে কিভাবে পাঠাই? সাপোজ ইন্টিজার a, এটা তো নরমাল ইন্টিজার না, এটা অ্যাকচুয়ালি একটা অবজেক্ট। রেশনাল ক্লাসের একটা অবজেক্ট আমি পাঠাতে চাচ্ছি, তাহলে তার রিটার্ন টাইপটা বা ডাটা টাইপটা হবে রেশনাল, রাইট? সো সেই জন্য হচ্ছে ওই ক্লাসের নামটা দিয়ে আসলে যেহেতু অবজেক্ট আমি পাঠাতে চাচ্ছি প্যারামিটার হিসেবে, সো সে কোন ক্লাসের অবজেক্ট, সেই ক্লাসটা যেভাবে হচ্ছে আমরা ডাটা টাইপটি লিখি, একই রকম ভাবে এখানে হচ্ছে তার ক্লাসের নামটা আমাদেরকে লিখতে হবে। যেরকম ভাবে এখানে আমরা নর্মালি রিটার্ন টাইপ লিখি ইন্টিজার, ফ্লোট, ডাবল, যেহেতু ক্লাসের অবজেক্ট আমাদেরকে রিটার্ন করতে হবে, সেই জন্য কোন ক্লাসের অবজেক্টের মতো সে রিটার্ন করবে, সো সেটা আমাদেরকে রিটার্ন টাইপ হিসেবে বলে দিতে হবে। একই রকম ভাবে এখানে কোন ক্লাসের অবজেক্ট আমি প্যারামিটার হিসেবে পাস করছি সেটা আমাদেরকে উল্লেখ করে দিতে হচ্ছে। সো এটা জাস্ট হচ্ছে একটা ভেরিয়েবলের নাম, ঠিক আছে? আদার, এটা নাম জাস্ট, এটা যে কোনো নাম হতে পারে, b1 হতে পারে, b2 হতে পারে। যেই অবজেক্টটাকে আমি পাস করতে চাচ্ছি সেই ভ্যালুটা আলটিমেটলি এই পার্টিকুলার অবজেক্টের মধ্যে তখন চলে আসবে যখন আমি কল করব। ওকে, সো আশা করি কিছুটা বুঝে গিয়েছে, বাকিটুকু আশা করি যখন আমরা কাজটা করব বাকিটুকু আশা করি ক্লিয়ার হয়ে যাবে। সো এখন আমরা চলে আসি একটা স্পেশাল কিওয়ার্ড, দিস কিওয়ার্ড, ঠিক আছে?
দিস কিওয়ার্ডটার ব্যবহারটা আমরা এখানে লাগবে। সো দিস কিওয়ার্ডটা আসলে কি? ঠিক আছে, সো নর্মালি হচ্ছে এই যে এইখানে আমরা যে মেথডটা লিখলাম, আমরা জানি নর্মালি হচ্ছে আমরা একটা মেথড লেখার চেষ্টা করতেছি যে এই টাইপের, তার রিটার্ন টাইপ হচ্ছে রেশনাল টাইপের, তার মধ্যে একটা প্যারামিটার আমরা পাস করব রেশনাল টাইপের। সো রেশনাল টাইপের মধ্যে যখন আমরা অ্যাকচুয়ালি কাজ করার চেষ্টা করব, আমরা জানি এই যে রেশনালের মধ্যে আসলে কি থাকবে। ঠিক আছে, দুইটাই হচ্ছে অবজেক্ট আমাদের লাগবে, বা দুইটা অবজেক্ট তৈরি হয়ে যাবে, বা এখানে আদার যে অবজেক্টটা, সে আদার অবজেক্টটাকে আমি আসলে এখানে দেখানোর চেষ্টা করতেছি যে আদার অবজেক্টের মধ্যেও কিন্তু আসলে এরকমই একটা জিনিস থাকবে, কেননা সেটাও কিন্তু রেশনাল ক্লাসেরই একটা অবজেক্ট। ঠিক, সো এটা আসলে এরকম দুইটা সেম জিনিস, যদিও তাদের ভ্যালুগুলো থাকবে হচ্ছে ভিন্ন ভিন্ন। যেমন এখানে দেখেন একটার ভ্যালু হচ্ছে 1 2, একটা ভ্যালু হচ্ছে 1 আর 3। নিউমারেটর এবং ডিনোমিনেটরের ভ্যালুগুলো চেঞ্জ, মানে একটা ভ্যালু হচ্ছে একটা ফ্র্যাকশনাল নাম্বার হচ্ছে হাফ, আর একটা হচ্ছে 1/3। ঠিক আছে, এরকম দুইটা ভ্যালু বা দুইটা অবজেক্ট আমরা এখানে আসলে কাজ করার চেষ্টা করতেছি। সো একটা হচ্ছে হাফ ফ্র্যাকশনাল নাম্বারটা, আর আরেকটা ফ্র্যাকশনাল নাম্বার হচ্ছে 1/3। এরকম দুইটা ভ্যালুকে আমরা আসলে এখন যোগ করার চেষ্টা করছি। ওকে, সো এখন তার সাপেক্ষে আমরা অ্যাকচুয়ালি যদি খাতা কলম থাকতো তাহলে, বা বোর্ড থাকলে আরো ভালো হতো, আমরা হাফ এই ফ্র্যাকশনাল নাম্বারটার সাথে 1/3 কে যোগ করতে চাচ্ছি। কার সাথে? হাফের সাথে। সো বা 1/2 যে ফ্র্যাকশনাল নাম্বারটা আছে সেই অবজেক্টের সাপেক্ষে আরেকটা অবজেক্টকে এখানে কল করে নিয়ে আসতেছি, প্যারামিটার হিসেবে আসতেছে হচ্ছে 1/3। আর আমি এই মুহূর্তে যেই রেশনাল অবজেক্টটা নিয়ে কাজ করছি সেটাকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা হচ্ছে দিস কিওয়ার্ডটাকে ব্যবহার করতে পারি, যেটা হচ্ছে মূলত আমি এই মুহূর্তে যেই রেশনাল অবজেক্টটা নিয়ে কাজ করছি, ঠিক আছে, সেই রেশনাল অবজেক্টটাকে রিপ্রেজেন্ট করার জন্য হচ্ছে এই দিস কিওয়ার্ডকে আমি ব্যবহার করতে পারি। সো যেটা অপারেশন করলে আমরা আলটিমেটলি হয়তো এরকম একটা ভ্যালু পাবো। সো 1/2 প্লাস 1/3, এটা যদি আমরা এডিশন করি, আমরা জানি রেজাল্টটা কত প্রডিউস হবে। নিচের ডিনোমিনেটরটা যেটা আমরা একটু আগে এই ইয়েটা দেখিয়েছিলাম, যে এটা হয়ে যাবে কত, দুটো ডিনোমিনেটরের মাল্টিপ্লিকেশন। সো একটা হচ্ছে হাফ আর একটা হচ্ছে 1/3। সো একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে 3, 3 দুগুণে 6 হয়ে যাবে। আর এইখানে যদি আমরা করি অ্যাকচুয়ালি 2 যোগ 3 মানে হচ্ছে 5। সো আলটিমেটলি আমাদের নিউমারেটর এবং ডিনোমিনেটরের ভ্যালুটা হয়ে যাবে, একটা হচ্ছে 5 আর একটা হচ্ছে 6। এরকম একটা ঘটনা ঘটে যাবে। সো এখন এই দিস কিওয়ার্ডটা তাহলে এখানে কিভাবে আমাদের কাজে লাগছে সেই জিনিসটা আমরা দেখার চেষ্টা করব। ঠিক আছে, ভ্যালু বা রেজাল্ট কত হবে সেটা আমরা জানি, বা সেটা একটু দেখার চেষ্টা করলাম। সো এই দিস কিওয়ার্ডটা সেক্ষেত্রে আমরা কিভাবে অ্যাড অপারেশনের মধ্যে ব্যবহার করতে পারবো। তো বলা হচ্ছে দিস ইজ এ রেফারেন্স টু হোয়াট এভার অবজেক্ট উই আর কারেন্টলি ইন। আমরা এই মুহূর্তে যেই অবজেক্টের জন্য কাজ করছি সেটাকে ব্যবহার করার জন্য বা সেটাকে বোঝার জন্য আমরা এই দিস কিওয়ার্ডটাকে ব্যবহার করতে পারি। ঠিক আছে, বাট ইম্পর্টেন্ট ব্যাপার যেটা মনে রাখতে হবে যে স্ট্যাটিক মেথডের মধ্যে এটাকে আমরা ব্যবহার করতে পারবো না। তার কারণ আমরা জানি যে স্ট্যাটিক মেথডগুলো কোনো অবজেক্ট তৈরি করা লাগে না। ঠিক আছে, যে ক্লাসের মধ্যে স্ট্যাটিক মেথডটা আছে তার কোনো অবজেক্ট তৈরি করা লাগে না। সো সেই দিক থেকে আসলে দিস রেফারেন্সটা আসলে সেক্ষেত্রে নাই, যেহেতু অবজেক্ট আমরা তৈরি করতেছি না, সুতরাং দিস রেফারেন্স তো আমরা পাবো না। ঠিক আছে, কারণ দিস রেফারেন্স সবসময় আমি যেই অবজেক্টের মধ্যে কাজ করছি সেই অবজেক্টটাকে রেফারেন্স করার জন্য বা ব্যবহার করার অ্যাক্সেস করার জন্য আমরা দিস কিওয়ার্ডটাকে ব্যবহার করতে পারি। সো এইটা সাপেক্ষে আমাদের যে মেথডটা সেইটা হচ্ছে কিছুটা এইরকম। একটু ভালোভাবে খেয়াল করার চেষ্টা করব এখানে কি করার চেষ্টা করেছি আমি। আচ্ছা, সো আমাদের এই যে এ ভেরিয়েবলটা, ঠিক আছে, এ ভেরিয়েবলটা সেটা আমি আসলে কত সেটা আমি আসলে এখন জানতে চাচ্ছি, বা তার মধ্যে ভ্যালুটা কত সেটা আমি নিয়ে আসতে চাচ্ছি। সো এইটা আমি ব্যবহার করতেছি কি, এই দিস কিওয়ার্ড
প্লাস গেট ডিনোমিনেটর, এই মেথডটা। গেট ডিনোমিনেটর মেথডটার কাজ কি আমরা জানি। গেট নিউমারেটর মেথডটার কাজ হচ্ছে এই মুহূর্তে আমি যে অবজেক্টের মধ্যে আছি বা সিম্পলি একটা পার্টিকুলার অবজেক্টের নিউমারেটর ভ্যারিয়েবলটার ভ্যালু কত সেটা সে রিটার্ন করে দেবে। এটা আমরা একটু আগে অ্যাক্সেসর মেথড এবং মিউটেটর মেথড গুলো থেকে দেখে আসছিলাম। সো এখন এই দিস ডট গেট নিউমারেটর, তাহলে দিস ডট আমরা জানি কোন একটা মেথডকে আমরা অ্যাক্সেস করি কিসের সাপেক্ষে, অবজেক্টের সাপেক্ষে, তার অবজেক্ট নাম দিয়ে। ঠিক আছে, সো এই ক্ষেত্রে অবজেক্টের নামের পরিবর্তে আমি ব্যবহার করতেছি হচ্ছে দিস কিওয়ার্ড। সো এই দিস কিওয়ার্ড তাহলে এখানে কি হিসেবে ব্যবহৃত হচ্ছে, দিস কিওয়ার্ড এখানে আমি ব্যবহার করতেছি এই মুহূর্তে আমি যেই অবজেক্টের মধ্যে কাজটা করতেছি বা যেই অবজেক্টের জন্য কাজটা করতেছি সেই অবজেক্টটাকে সরাসরি রেফার করে হচ্ছে এই দিস কিওয়ার্ডটা। ঠিক আছে, ফর এক্সাম্পল যেটা বললাম, আমি যদি একটা অবজেক্ট B1 অবজেক্টের জন্য যদি কাজ করি, ঠিক আছে, তাহলে বি অবজেক্টের জন্য বা B1 অবজেক্টটাকে সরাসরি আমি রেফার করতে পারি দিস কিওয়ার্ডের মাধ্যমে। ওকে, সো B1 ডট গেট নিউমারেটর যে কাজটা করবে দিস ডট গেট নিউমারেটর সেম কাজটা করবে। ঠিক আছে, সো সেইটার সাপেক্ষে এই দিস ডট গেট নিউমারেটরের মাধ্যমে হচ্ছে আমি B1 অবজেক্টের নিউমারেটরের ভ্যালুটা কত সেটা আমি পেয়ে যাচ্ছি এবং সেটা আমি এই পার্টিকুলার ভ্যারিয়েবলের মধ্যে একটা লোকাল ভ্যারিয়েবল আমি এখানে লিখেছি, সেই লোকাল ভ্যারিয়েবলটার মধ্যে পেয়ে যাচ্ছি। একই রকম ভাবে ডিনোমিনেটরের ভ্যালুটা আমি নিয়ে আসলাম। অন্যদিকে যেই ভ্যারিয়েবলটা বা যেই অবজেক্টটা আমি হচ্ছে প্যারামিটার হিসেবে পাস করলাম এখানে, ঠিক আছে, যেটা হচ্ছে ফর এক্সাম্পল C/D, ঠিক আছে, তার নিউমারেটর ভ্যালুটা আমি অ্যাক্সেস করতে পারি। এই যে এখানে আমি যেহেতু রেশনাল ক্লাসের একটা অবজেক্ট আমি এখানে প্যারামিটার হিসেবে পাস করেছি, সো সেই প্যারামিটারের নাম ধরে আমি তার নিউমারেটর ভ্যালুটা গেট নিউমারেটর এই মেথডটার মাধ্যমে হচ্ছে অ্যাক্সেস করে নিয়ে আসতেছি এবং সেটা সি ভ্যারিয়েবলটার মধ্যে বা এই লোকাল ভ্যারিয়েবলটার মধ্যে অ্যাসাইন করে দিচ্ছি। একই রকম ভাবে গেট ডিনোমিনেটর মেথডটার মাধ্যমে ডিনোমিনেটরের ভ্যালুটা কত সেটা নিয়ে আসলাম এবং সেটাকে ডি ভ্যারিয়েবলটার মধ্যে অ্যাসাইন করে দিয়ে দিলাম। এই যে চারটা কাজ করলাম বা চারটা ভ্যারিয়েবলের মধ্যে চারটা ভ্যালু নিয়ে এসে বসালাম নিউমারেটর এবং ডিনোমিনেটরে, এইটা বুঝতে কি কারো এখন কোনো কোয়েশ্চেন আছে বা প্রবলেম আছে? স্যার দিস আর আদার তো কি আলাদা আলাদা কিওয়ার্ড? আবার বলেন। দিস আর হচ্ছে আদার, এই দুটাকে আলাদা কিওয়ার্ড? না, দিস হচ্ছে শুধুমাত্র কিওয়ার্ড, আদার হচ্ছে আমরা এখানে একটা অবজেক্ট, যে অবজেক্টটা আমরা হচ্ছে প্যারামিটার হিসেবে পাস করতেছি। ঠিক আছে, প্যারামিটার হিসেবে এই আদার অবজেক্টটাকে আমি পাস করেছি। আমরা জানি কোন একটা ক্লাসের কোন মেথডকে যদি আমরা অ্যাক্সেস করতে চাই সেটা কিন্তু অ্যাক্সেস করতে হয় তার অবজেক্ট নাম দিয়ে। অবজেক্টের সাপেক্ষে হচ্ছে আমরা অ্যাক্সেস করতে পারি তার মেথডের সাপেক্ষে। বাট এইটা হচ্ছে স্পেশাল কেস, যেটা আমরা বললাম যে আমি এই মুহূর্তে যে অবজেক্টের জন্য এই কাজটা করতেছি, ঠিক আছে, তাকে আমি সরাসরি অ্যাক্সেস করতে পারি হচ্ছে দিস কিওয়ার্ড দিয়ে। ঠিক আছে, যার জন্য এখানে আমরা সরাসরি দিস কিওয়ার্ড ব্যবহার করতেছি ওই পার্টিকুলার অবজেক্টের নাম ব্যবহার না করে। এই জন্য সো এটাকে কিভাবে বোঝাতে পারি একটু ইয়ে করার চেষ্টা করি। এখানে কি ফ্র্যাকশনাল নাম্বারকে করতে পারবো, তো খেয়াল করি। ফর এক্সাম্পল মেইন মেথডের মধ্যে আমাদের একটা অবজেক্ট আছে b1 ডট অ্যাড, এরকম একটা কাজ আমি করার চেষ্টা করতেছি এবং তার মধ্যে আরেকটা অবজেক্ট আছে b2। ওকে, এভাবেই তো আমি দুইটা অবজেক্ট, ফর এক্সাম্পল দুইটাই হচ্ছে আমাদের রেশনাল ক্লাসের এখানে আছে, একটা হচ্ছে b1 b2, এরকম দুটো অবজেক্ট ফর এক্সাম্পল আমাদের আছে। তাহলে আমরা কি করতে পারি, b1 অবজেক্টের সাথে আমি এখন b2 অবজেক্টের যোগ করব, এটা হচ্ছে আমার মূল উদ্দেশ্য। তাহলে b1 অবজেক্ট এর সাথে আমি
B2 অবজেক্টকে আমি যোগ করব। আমরা কথাগুলো একটু ভালোভাবে বুঝে নেওয়ার চেষ্টা করব। B1 অবজেক্টের সাথে, মানে হচ্ছে আমি অলরেডি B1 অবজেক্টের মধ্যে কাজ করছি, যার জন্য হচ্ছে B1 ডট অ্যাড এরকম একটা মেথড আমি কল করছি। তার মানে কি আমি B1 অবজেক্টের জন্য কাজ করছি। সো B1 অবজেক্টের ভিতরে আমি আছি, ঠিক আছে? সো সেই জন্য বলতেছি যে আমি এখন কোন অবজেক্টের মধ্যে আছি বা কোন অবজেক্টের জন্য কাজ করছি, সেইটা যদি আমি সরাসরি যদি ব্যবহার করতে চাই বা অ্যাক্সেস যদি করতে চাই, তাহলে হচ্ছে আমার এই দিস কিওয়ার্ডটা। সো আমি B1 ডট অ্যাড যখন কল করব, সে তো সাথে সাথে এই মেথডটার মধ্যে চলে আসবে, রাইট? আর এই অংশটুকু আমার ডিক্লেয়ার করা আছে ফর এক্সাম্পল মেইন মেথডের মধ্যে, ঠিক আছে? সো এই B1 যেটা ভেরিয়েবলটা, তার ভ্যালুগুলো কত আছে সেটা যদি আমি জানতে চাই, B2 এর মধ্যে কত আছে সেটা তো আমি এখানে অবজেক্ট হিসেবে পাস করছি, সুতরাং তার সাপেক্ষে গেট নিউমারেটর গেট ডিনোমিনেটর এইভাবে আমি অ্যাক্সেস করে ফেলতে পারছি। বাট এই যেই মেথডটা, যেই ভেরিয়েবলটার জন্য আমি কাজ করছি বা যেই অবজেক্টের জন্য আমি কাজ করছি, তার ভ্যালুগুলো কত আছে সেটা আমি কিভাবে বুঝবো, বা তার ভ্যালুগুলোকে আমি কিভাবে অ্যাক্সেস করব বা এখানে নিয়ে আসবো। তো সেই জন্য হচ্ছে আমাদের এই দিস কিওয়ার্ড। ওকে, তো এই দিস কিওয়ার্ডের মাধ্যমে হচ্ছে আমি এই B1 অবজেক্টের নিউমারেটরের ভ্যালু কত আছে, ডিনোমিনেটরের ভ্যালু কত আছে সেটা আমি পেয়ে যাব। এখন কি বোঝা গিয়েছে সবার? এখন যে কথাটুকু বললাম, এখন কি কারো বুঝতে কোনো কনফিউশন আছে কিনা বা আরো কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? ওকে, সো আই হোপ কারো কোনো কোয়েশ্চেন নেই। সো এই জিনিসটা আসলে বোঝানোর চেষ্টা করতেছি, যেটা বারবার বলতেছি যে একটা অবজেক্টের সাপেক্ষে আরেকটা অবজেক্টকে আমি যোগ করতেছি। সো B1 অবজেক্টের সাথে B2 অবজেক্টকে আমি যোগ করতেছি। তার মধ্যে B1 অবজেক্ট হচ্ছে আমার A বাই B, আর B2 অবজেক্ট হচ্ছে আমার C বাই D। ওকে, সো সেইটার সাপেক্ষে B1 অবজেক্ট যখন আমি অ্যাড কল করছি, তার মানে কি আমার অলরেডি একটা অবজেক্টের জন্য আমি কাজ করতেছি। তাহলে এই B1 অবজেক্টের জন্য তো আমি কাজ করতেছি, তার জন্য আমি অ্যাড মেথডটাকে কল দিয়েছি। তাহলে এই B1 অবজেক্টের ভ্যালুগুলো পাবো হচ্ছে এই দিস কিওয়ার্ডটা ব্যবহার করে, যেভাবে হচ্ছে অন্যান্য যে কোনো অবজেক্টের ভ্যালুগুলোকে আমরা অ্যাক্সেস করি তার অবজেক্টের নাম দিয়ে, আর যে ভেরিয়েবলটার জন্য আমি কাজ করছি তার ভ্যালুগুলোকে অ্যাক্সেস করতে পারবো হচ্ছে আমি দিস কিওয়ার্ড দিয়ে। ওকে, সো এটা যদি হয়ে থাকে তাহলে আমরা এখন মোটামুটি অনেকটুকুই আমাদের কাজ ক্লিয়ার হয়ে গেল। আমরা এখন A B C D এই চারটা ভেরিয়েবল আছে, লোকাল ভেরিয়েবল, যার মধ্যে হচ্ছে এই চারটা ভ্যালু আছে। তাহলে আমরা এখন রেজাল্টটা তৈরি করে ফেলতে পারি। সো রেজাল্টটা হয়ে যাচ্ছে এরকম, যেটাকে আরো আসলে ডিটেইল আকারে লেখা যেতে পারে, ঠিক আছে? বাট এইখানে আমরা এরকম একটা কাজ করার চেষ্টা করেছি, একটু খেয়াল করে দেখেন যে A ইন্টু ডি প্লাস বি ইন্টু সি, A ইন্টু ডি প্লাস বি ইন্টু সি, এটা হচ্ছে আমার নিউমেরেটর অংশটা, আর বি ইন্টু ডি এটা হচ্ছে আমার ডিনোমিনেটর অংশটা, ঠিক আছে? সো এইটাকে আরো অনেক বিশদ আকারে লেখা যেতে পারে, সেটা হচ্ছে কি, ফর এক্সাম্পল ইন্টিজার নাম, যেটা আমি রিপ্রেজেন্ট করতে চাচ্ছি নিউমেরেটর আকারে। সো যেটার মধ্যে নিয়ে আসতে পারি কন্ট্রোল এক্স, এটা। ওকে, নিউমেরেটর অংশটা একই রকম ভাবে ইন্টিজার ডিনোমিনেটর, এটার মধ্যে আমি কি করব, বি ইন্টু ডি করব। তারপরে নিউমারেটর এবং ডিনোমিনেটরকে আমি এখানে পাস করে দিতে পারি, যেটা অ্যাকচুয়ালি একই কাজ, কারণ আমরা জানি। স্যার হ্যাঁ, স্যার রিটার্ন কি স্যার দুইটার ভ্যালু রিটার্ন করা যাবে?
রিটার্ন দুটো একসাথে করা যায় না, এই জন্য তো আমরা অবজেক্ট রিটার্ন করছি। খেয়াল করে দেখেন, আমরা রিটার্ন করছি হচ্ছে একটা অবজেক্ট, এবং সেটাকেও আরো সিম্পলিফাইড ওয়েতে করা যেতে পারে। সেটা হচ্ছে কি, রেশনাল ক্লাসের একটা অবজেক্ট আমাদের লাগবে, ফর এক্সাম্পল ওবিজে, ঠিক আছে? এবং তার মধ্যে আসলে আমাদের কি করতে হবে, আমরা জানি রেশনাল ক্লাসের অবজেক্ট যদি আমি তৈরি করি, ঠিক আছে, তার ভিতরে আমাদের কি কি কাজ করা লাগবে, এখানে অ্যাকচুয়ালি আরো অনেকগুলা কাজ করা লাগবে, যেটা আসলে এই জন্যই আমরা ওবিজে ডট সেট একটা মেথড ছিল আমাদের, সেট নিউমারেটর, সেটার ভ্যালুটা আমরা কত দিয়ে আসলে ইয়ে করব, নাম দিয়ে। মানে আমাদের যে রেজাল্টটা তৈরি হলো, সেই রেজাল্টিং অবজেক্টটার এখন ভ্যালুগুলো আমরা তৈরি করতেছি। এটা কি বোঝা যাচ্ছে? জি স্যার। একই রকম ভাবে এটা অ্যাকচুয়ালি এটার বাইরে চলে যাচ্ছে, আমি পরে সব অ্যাকচুয়ালি রিমুভ করে দেব। সো ওবিজে ডট সেট ডিনোমিনেটর, সেইটা হচ্ছে আরেকটা কি দিছিলাম, নাম আর ডিনো, ঠিক আছে? তার মানে আসলে আমাদের কি, অবজেক্ট যে রেশনাল ইয়েটা আমরা তৈরি করলাম, রেশনাল ক্লাসের যে অবজেক্টটা তৈরি করলাম ওবিজে নাম দিয়ে, তার নিউমারেটরের ভ্যালু কত, ডিনোমিনেটরের ভ্যালু কত, সেটা আমরা কিন্তু অলরেডি তৈরি করে ফেললাম। সো এইটার সাপেক্ষে আমি এখন এত কিছু না করে সিম্পলি ওবিজে কে রিটার্ন করে দিতে পারি। তার আগে কিন্তু অ্যাকচুয়ালি এখানে আরেকটু কাজ করতে হবে, আমি এখানে শুধু এটা ডিফাইন করেছি, ডিক্লেয়ার করে নেই, নিউ রেশনাল, এরকম একটা কাজ আমাকে করে নিতে হবে। সো রেশনাল ক্লাসের অবজেক্টটা আমি তৈরি করে ফেললাম, তার নিউমারেটরের ভ্যালুটা সেট করলাম, ডিনোমিনেটরের ভ্যালুটা সেট করলাম, রিটার্ন করে দিলাম সেই ভ্যালুটাকে। বোঝা গেল কি? এই সমস্ত কাজটুকুকে সিম্পলিফাইড ওয়েতে আমরা আসলে ওই পার্টিকুলার ইয়েটা দিয়ে মানে সরাসরি আমরা রিটার্ন করে দিতে পারি। কি ব্যাপার, আর কন্ট্রোল জেড হচ্ছে না কেন? এখানে যেটা ছিল, এখানে কি ছিল, হ্যাঁ এখানে আমাদের ইয়ে ছিল, এখানে ছিল এ ইন্টু ডি প্লাস বি ইন্টু সি, আর ডিনোমিনেটর অংশ ছিল বি ইন্টু ডি। এরকম একটা কাজ আমরা করার চেষ্টা করছি, যেটা বেসিক্যালি এতক্ষণ পর্যন্ত যে ডিটেইল ইয়ে দেখানোর চেষ্টা করছিলাম, সেই সেম কাজটা হচ্ছে। খেয়াল করে দেখেন, এটা আমার নিউমারেটরের মধ্যে চলে যাচ্ছে, এটা আমার ডিনোমিনেটরের মধ্যে চলে যাচ্ছে, এবং সে এই নিউ কিওয়ার্ড দিয়ে রেশনাল ক্লাসের একটা অবজেক্ট তৈরি করার চেষ্টা করতেছে। এটা তৈরি করতে গিয়ে মানে নিউ কিওয়ার্ড দিয়ে যখন অবজেক্ট তৈরি করতেছে, তার মানে কি আমার কনস্ট্রাক্টর কল হচ্ছে, সেই কনস্ট্রাক্টরের মধ্যে হচ্ছে এই ভ্যালুগুলো চলে যাচ্ছে, এবং ভ্যালুগুলো তখন অটোমেটিক্যালি আমার নিউমারেটর এবং ডিনোমিনেটরের মধ্যে অ্যাসাইন হয়ে যাচ্ছে, এবং সেই ভ্যালুটাই হচ্ছে আমি অ্যাকচুয়ালি রিটার্ন করার চেষ্টা করতেছি। ঠিক আছে? সো অনেকগুলো কাজ একসাথে এখানে হয়ে যাচ্ছে, যেটার ইন ডিটেল হচ্ছে আমি এতক্ষণ দেখানোর চেষ্টা করেছি। ঠিক আছে? সো আইদার আমি সিম্পলিফাইড ফরম্যাটটা ব্যবহার করতে পারি, অথবা এখানে রেশনাল ক্লাসের একটা অবজেক্ট তৈরি করে সেটার মধ্যে এই ভ্যালুগুলো অ্যাসাইন করে তারপরে সেই ভ্যালুটাকে রিটার্ন করতে পারি। বেসিক্যালি দুইটা কাজ সেম। ওকে, সো আমি কি নেক্সট স্লাইডে যেতে পারি? তো কারো যদি কোনো কনফিউশন যদি না থাকে, তাহলে হচ্ছে আমি নেক্সট স্লাইডে যেতে পারি। ঠিক আছে? সো এতক্ষণ পর্যন্ত হচ্ছে আমরা এই নিউমারেটর এবং ডিনোমিনেটরের ভ্যালুগুলোকে ইয়ে করার চেষ্টা করলাম। সো এই যে দিস কিওয়ার্ডটা ব্যবহার না করেও এই কাজটা আমরা সরাসরি করতে পারি। ঠিক আছে? বাট দিস কিওয়ার্ডটা ব্যবহার করাটা হচ্ছে সুইটেবল, এবং দিস কিওয়ার্ডটা ব্যবহার করলে আমাদের এই কনফিউশনটা আর থাকে না যে আমরা আসলে কার জন্য এই কাজটা করতেছি।
বাট এই অল্টারনেটিভ ওয়েতেও আমরা এই কাজটা করতে পারতাম। ঠিক আছে, ঠিক আছে। একই রকম ভাবে সরাসরি নিউমারেটর এবং ডিনোমিনেটর এই দুইটা ভেরিয়েবলকে সরাসরি অ্যাক্সেস করেও আমরা কাজটা করতে পারতাম, কারণ আমি রেশনাল ক্লাসের মধ্যেই কিন্তু এই কাজগুলো করছি। ওকে, সো ডিফারেন্ট ডিফারেন্ট রিপ্রেজেন্টেশন আছে বা ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ে আছে, যে কোনো ভাবে আমরা কাজটা করতে পারি। বাট নর্মালি যেটা বললাম যে এটা হচ্ছে প্রেফার করি না আমরা সরাসরি ভেরিয়েবলকে অ্যাক্সেস করা, আমরা সাধারণত হচ্ছে মেথডগুলোর মাধ্যমে হচ্ছে করার চেষ্টা করি। ঠিক আছে, সো গেট নিউমারেটরের ভ্যালুটা কত সেটা আমরা কল দিয়ে নিয়ে আসলাম, সেই ভ্যালুটা আমরা অ্যাসাইন করে দিয়ে দিলাম। গেট ডিনোমিনেটর মেথডটাকে কল করলাম, তার ভ্যালুটা কত আছে সেই ভ্যালুটাকে আমরা এখানে নিয়ে চলে আসলাম বা অ্যাসাইন করার চেষ্টা করলাম বি এর মধ্যে, তাহলে সেই মেথডটা আমার কাজটা হয়ে গেল। তো ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে আমরা সেটা তৈরি করতে পারি বা আলটিমেটলি এইভাবে হচ্ছে আমরা অ্যাড মেথডটাকে ইমপ্লিমেন্ট করতে পারি। ওকে, সো নরমালি হচ্ছে আমরা এভাবেও করতে পারি, বাট এটা আমরা কোনোভাবে কখনোই করব না। ওকে, সো এইটা যদি বোঝা যায়, ঠিক আছে, এই অ্যাডিশন মেথডের কাজটুকু যদি বোঝা যায়, তাহলে বাকি তিনটা মেথড ইমপ্লিমেন্টেশন আসলে কিছুই না। ঠিক আছে, একই রকম ভাবে আমরা সাবট্রাকশনের কাজটা করে ফেলতে পারি, জাস্ট সেক্ষেত্রে হচ্ছে আমাদের এখানে বিয়োগ চিহ্নটা আসবে যোগের জায়গায়। ঠিক আছে, সো একই রকম প্রসেস। ওকে, তো এই জন্য আমাদের ডিটেলসে যাওয়ার প্রয়োজন হচ্ছে না। তো সেক্ষেত্রে আমরা এটাকে ইমপ্লিমেন্ট করে ফেলতে পারি। মাল্টিপ্লিকেশন একই রকম ব্যাপার, বরং এটা আরো অনেক সিম্পলিফাইড। ঠিক আছে, তো মাল্টিপ্লাই মেথডটাকে আমরা এখানে অ্যাপ্লাই করলাম। দেন ডিভিশন, সো ডিভিশনও একই রকম ভাবে এডি বাই বিসি। সো চারটা মেথডকে আমরা কল করে তাদের ভ্যালুগুলো নিয়ে আসলাম, রেশনাল ক্লাস অবজেক্টটা তৈরি করে সেটাকে আমরা রিটার্ন করে দিলাম। সো একটা মেথড যদি বোঝা যায়, চারটা মেথড আমরা এখানে ইমপ্লিমেন্ট করে ফেলতে পারবো। সো আমি এই জন্য বাকি তিনটা মেথডের ইন ডিটেল ডেসক্রিপশনে বা ডিসকাশনে গেলাম না, কেননা একই রকম কাজ আমরা করার চেষ্টা করছি বা একই রকম কাজ করছি এখানে। ঠিক আছে, সো এডিশন যদি বোঝা যায়, এডিশনের সাপেক্ষে সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন আমরা তৈরি করে ফেলতে পারবো। সো এখন চলে আসি প্রিন্ট করব কিভাবে স্ক্রিনের মধ্যে। ওকে, সো আমাদের যোগ বিয়োগ গুণ ভাগের কাজগুলো হয়ে গেল, আমি এখন রেজাল্টটা দেখতে চাচ্ছি। রেজাল্টিং নিউমারেটরটা কত, রেজাল্টিং ডিনোমিনেটরটা কত, সেটা আমি দেখতে চাই। ঠিক আছে, সো বলা হচ্ছে এই রেশনাল ক্লাসের অবজেক্টটাকে যদি আমি এখন যদি সিম্পলি যদি প্রিন্ট করার চেষ্টা করি, যেহেতু অবজেক্ট হিসেবে ভ্যালুটা আসছে, সো নিউ রেশনাল এরকম একটা নিউমারেটর এবং ডিনোমিনেটর ভ্যালু পাস করে আমরা যদি একটা অবজেক্ট যদি তৈরি করি, সেই অবজেক্টটার ভ্যালু যদি আসলে আমরা প্রিন্ট করার চেষ্টা করি, আসলে যেহেতু একটা আমাদের ইউজার ডিফাইন্ড অবজেক্ট, তো সরাসরি প্রিন্ট ট্যালেন্ট ফাংশনের মধ্যে আসলে অবজেক্টটা যদি পাঠাই, সে আসলে কিছু গার্বেজ ভ্যালু প্রিন্ট করার চেষ্টা করবে। ঠিক আছে, যেটা হচ্ছে এরকম একটা ভ্যালু চলে আসবে। তো আমরা অ্যাকচুয়ালি এই জিনিসটা চাচ্ছি না, আমরা চাচ্ছি এই যে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট ট্যালেন্ট যখন আমরা মেথডটাকে যখন কল করব, আমাদের নিউমারেটরের ভ্যালুটা কত আছে সেটা প্রিন্ট করবে, ডিনোমিনেটরের ভ্যালুটা কত আছে সেটা প্রিন্ট করবে, এবং ফর এক্সাম্পল মাঝখানে একটা ডিভিশন সিম্বলের মতো বা ফ্র্যাকশনাল নাম্বারকে রিপ্রেজেন্ট করার জন্য যে সিম্বলটা, সেই সিম্বলটা সে আমাদেরকে দেখাবে। এই ধরনের একটা কাজ আমরা করার চেষ্টা করতেছি। সো এইটার সাপেক্ষে তাহলে আমাদের হচ্ছে অ্যাকচুয়ালি এই যে প্রিন্ট ট্যালেন্ট যে মেথডটা, সেই মেথডটাকে আসলে একটু রিডিফাইন করতে হবে। ঠিক আছে, বাড়ি প্রিন্ট ট্যালেন্ট যে মেথডটার মাধ্যমে হচ্ছে কাজ করে, সেই মেথডটাকে রিডিফাইন করতে হবে। সো এই জন্য বলা হচ্ছে সো হাউ ডাজ জাভা নো হাউ টু প্রিন্ট এ কাস্টম ক্লাস টু দ্য স্ক্রিন। ঠিক আছে, সো আমরা যেহেতু নিজেদের একটা মেথডের একটা অবজেক্টকে প্রিন্ট করতে চাচ্ছি, তাহলে সেই প্রিন্টটা কিভাবে হবে সেটা জাভা কিভাবে জানবে। জাভাকে যদি আমরা যদি না বলে দিই, তাহলে এটা জাভাকে স্পেসিফিকলি আমাদেরকে বলে দিতে হবে যে এই ধরনের একটা অবজেক্টের জন্য ভ্যালুগুলোকে কিভাবে প্রিন্ট করতে হবে। তাহলে আমাদের যে নর্মাল যে টু স্ট্রিং যে মেথডটা আছে, যেটা হচ্ছে প্রিন্ট স্টেটমেন্টের ক্ষেত্রে ব্যবহৃত হয়, সেটাকে আমরা আসলে এখানে চেঞ্জ করতে চাচ্ছি বা নতুন করে বা মডিফাই করে প্রিন্ট করতে চাচ্ছি। ওকে,
সো এই জিনিসটাকে হচ্ছে আমরা এই টু স্ট্রিং মেথডটাকে হচ্ছে কনভার্ট করতে চাচ্ছি, সরি কনভার্ট নয়, কনভার্ট। সো আমাদের যে ডিফল্ট যে টু স্ট্রিং মেথডটা আছে সেটাকে কনভার্ট করে স্যার এইখানে আর কিসের একটা অবজেক্ট? হ্যালো, ডেফিনেটলি আর একটা অবজেক্ট স্যার। এই যে আপনি ডাটা টাইপটা দেখেন, এটা তো রেশনাল তাই না, জি স্যার, একটা ক্লাসের আন্ডারে একটা অবজেক্ট। জি ক্লাসের স্যার। আন্ডারে যেহেতু, সো ডেফিনেটলি এবং নিউ কিওয়ার্ড ব্যবহার করেছি, সো অবশ্যই এটা একটা অবজেক্ট। ওকে, সো সেই অবজেক্টটাকে আসলে আমি রিপ্রেজেন্ট করতে চাচ্ছি, যে সেটা যাতে 1/2 এই আকারে যাতে দেখায়। ঠিক আছে, সো নরমালি হচ্ছে এই মেথডটাকে ব্যবহার করে হচ্ছে জাভা প্রিন্ট করে কোনো কিছু, টু স্ট্রিং মেথডটাকে ব্যবহার করে কোনো কিছু প্রিন্ট করে। তার মানে হচ্ছে এই টু স্ট্রিং মেথডটাকে হচ্ছে আমাদেরকে রিডিফাইন করতে হবে, যেটা বেসিক্যালি হচ্ছে মেথড ওভার রিডিং। যদিও আমরা ইনহেরিটেন্স এখনো যাইনি, বাট সি প্লাস প্লাস এর রেসপেক্টে আমরা অ্যাটলিস্ট এটুকু জানি যে কোনো একটা মেথড যদি আমরা নতুন করে যদি লিখতে চাই যেটা এক্সিস্টিং আছে, সেটাকে বলা হয় হচ্ছে মেথড ওভার রিডিং। সো আমরা এখানে মেথড ওভার রিডিং এর কাজটা করার চেষ্টা করব। বাট এই মুহূর্তে যদি প্রিন্ট করি তাহলে এরকম একটা হাবিজাবি একটা ভ্যালু চলে আসবে। ওকে, তো বলা হচ্ছে লেটস রাইট আওয়ার টু স্ট্রিং মেথড। ঠিক আছে, সো নরমালি স্ট্রিং মেথডটা অলরেডি স্ট্রিং ক্লাসটা আপনারা এক্সপ্লোর করেছেন। সো স্ট্রিং ক্লাসের মধ্যে হচ্ছে এই টু স্ট্রিং মেথডটা আছে। ঠিক আছে, সো এই টু স্ট্রিং মেথডটাকে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি নতুন করে লিখতে চাচ্ছি। সেটা কিরকম, যে সে আসলে একটা স্ট্রিং রিটার্ন করবে, বাট ফরম্যাটটা হচ্ছে একটু ভিন্ন। সো সে রিটার্ন করছে কি, খেয়াল করেন, গেট নিউমারেটর, এই মেথডটাকে সে ক্যালকুলেট কল করছে। সো নিউমারেটর ভ্যালুটাকে সেখানে নিয়ে আসতেছে, দেন প্লাস সিম্বল, এখানে খেয়াল করব এই প্লাস সিম্বলটা কিন্তু এখানে হচ্ছে কি হিসেবে কাজ করছে, আমরা কিন্তু এটাও আগে ডিসকাস করে আসছি। বেসিক্যালি সে হচ্ছে একটা কনক্যাটেনেশন অপারেটর হিসেবে হচ্ছে এখানে কাজ করতেছে। এখানে গেট নিউমারেটর একটা অংশ, গেট ডিনোমিনেটর একটা অংশ, এই ডিভিশন সিম্বলটা বা স্ল্যাশ সিম্বলটা এটা হচ্ছে আরেকটা অংশ। সো এই তিনটা অংশকে একসাথে নিয়ে আসার জন্য সে হচ্ছে একটা কনক্যাটেনেশন অপারেটরের মতো কাজ করছে এখানে, এই প্লাস সিম্বলটা। ঠিক আছে, সো এখানে প্লাস অ্যাকচুয়ালি যোগের কাজ করছে না, কনক্যাটেনেশন অপারেটর হিসেবে কাজ করছে। সো বেসিক্যালি এটা হচ্ছে একটা অপারেটর ওভারলোডিং এর এক্সাম্পল, যেটা হচ্ছে একই অপারেটর আমরা ভিন্ন ভিন্ন পারপাসে ব্যবহার করতে পারি। ঠিক আছে, সো সেই সাপেক্ষে এখানে হচ্ছে সে কনক্যাটেনেশন অপারেটর হিসেবে কাজ করছে। সো বেসিক্যালি সে যে কাজটা করতেছে, এখানে আসবে হচ্ছে 1, এটা হচ্ছে ডিভিশন সিম্বলটা বা স্ল্যাশ সিম্বলটা দিয়ে আমরা আসলে ওই ফ্র্যাকশনটাকে রিপ্রেজেন্ট করতেছি। তারপর হচ্ছে আমাদের ডিনোমিনেটরের ভ্যালুটা, সো তখন হচ্ছে সে 1/2 এরকম একটা ভ্যালু আসলে আমাদেরকে প্রিন্ট করে দেবে। সো আমরা টু স্ট্রিং মেথডটাকে আসলে এখানে রিডিফাইন করে ফেললাম। সো সেটার সাপেক্ষে আমরা যদি এখন যদি প্রিন্ট করার চেষ্টা করি, ঠিক আছে, এই ভ্যালুটাকে আর ভ্যালুটাকে আমরা যদি প্রিন্ট করার চেষ্টা করি, আমরা পাবো হচ্ছে 1/2। ঠিক আছে, সো একটাকে যদি আমরা যদি এইভাবে যদি রিডিফাইন করে ফেলতে পারি, তাহলে যতগুলো অবজেক্ট তৈরি হবে যোগ বিয়োগ গুণ ভাগ করার পরে যে নতুন অবজেক্টটা তৈরি হবে তারাও অ্যাকচুয়ালি এরকম ফরম্যাটেই চলে আসবে। ঠিক আছে, সো আজকে যত ডিসকাশন করলাম এইটার সাপেক্ষে বাসার মধ্যে হচ্ছে এই রেশনাল ক্লাসটাকে হচ্ছে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করতে হবে, এবং যদি কোনো ধরনের প্রবলেম অ্যারাইজ হয় সেটা আমরা নেক্সট ক্লাসে চেষ্টা করব সলভ করার জন্য। আমি এই ক্লাসটা ইচ্ছা করে শেষ করেছি, দেখলাম যে 1 ঘন্টার চেয়েও বেশি সময় লাগছে, বাট তারপরে আমি কন্টিনিউ করেছি। একটাই ছিল উদ্দেশ্য, আমি আজকের ক্লাসটার ভিডিওটা একটু পরে আপলোড করে দেব, সবাই এই ক্লাসটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবেন। যোগ বিয়োগ গুণ ভাগ এই 4টা মেথডই ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবেন, এবং যদি সাকসেসফুলি ইমপ্লিমেন্ট করতে পারি তাহলে এই রেশনাল ক্লাস রিলেটেড আপনারা আরো নতুন নতুন মেথডও সেখানে ডিফাইন করতে পারবেন বলে আমি আশা করতেছি। মানে হচ্ছে তখন এটা নিয়ে সিম্পলি আমরা যেটা বলি খেলা করতে পারবো। ঠিক আছে, এই ক্লাসটার সাপেক্ষে
ফ্র্যাকশনাল রিলেটেড যত ধরনের কাজ করা যেতে পারে আপনার মাথায় আসে সবগুলা কাজকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবেন। এবং নেক্সট ক্লাসে আমাদের এইটা নিয়েই পুরো ডিসকাশনটা থাকবে, কে কি করতে পেরেছেন, কে কোথায় কি ধরনের প্রবলেম ফেস করেছেন। সব প্রয়োজনে নেক্সট ক্লাসে হচ্ছে এই ক্লাসটা আমরা আবার মানে নেটবিনস আমি ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব, কারো যদি কোনো ধরনের প্রবলেম যদি হয়ে থাকে সেটা সাপেক্ষে। ঠিক আছে? সো আরে মোটামুটি আজকের ক্লাসটা স্যার, আজকের ক্লাসটার ভিডিওটা আমি একটু পরে দিয়ে দেবো। এটা সাপেক্ষে সবাই এই রেশনাল ক্লাসটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবেন, যেটার মধ্যে এই সবগুলা মেথড থাকবে। খেয়াল করে দেখেন, এই সবগুলা মেথড থাকবে। ঠিক আছে? সেট মেথড, গেট মেথড, কনস্ট্রাক্টর, এই চারটা মেথড যেগুলো হচ্ছে অ্যাড, সাবট্রাক্ট, মাল্টিপ্লাই, ডিভাইড, এবং একটা টু স্ট্রিং মেথড যেটা অ্যাকচুয়ালি ব্যবহার করতেছি আমাদের কাস্টমাইজ প্রিন্ট করার জন্য। ঠিক আছে? কারণ আমরা দেখলাম নর্মালি আসলে আমরা যদি একটা রেশনাল ক্লাসে অবজেক্ট তৈরি করি সেটাকে যদি প্রিন্ট করার চেষ্টা করি সে কিন্তু যথাযথভাবে সেটাকে প্রিন্ট করতে পারে না। এই জন্য আমরা টু স্ট্রিং মেথডটাকে রিডিফাইন করলাম এবং সেটার সাপেক্ষে প্রিন্টও করে এখানে দেখানোর চেষ্টা করলাম যে সেটা আসলে চেঞ্জ হয়ে যাচ্ছে। কিভাবে চেঞ্জটা করলাম সেই মেথডটার বর্ণনা এখানে আছে। ঠিক আছে? সো সেটার সাপেক্ষে আশা করি কোনোটাই ইমপ্লিমেন্ট করতে কোনো প্রবলেম হবে না। বাট যদি কোনো প্রবলেম ফেস করি ফুলি নেক্সট ক্লাসে আমরা সেটা ডিসকাস করব। তো আপনাদের কাজ হবে সেটা পুরোটা ইমপ্লিমেন্ট করা। সো মোটামুটি এখানে সামারাইজ করা হচ্ছে আমরা কিভাবে ইনপুট নিতে পারি। এটা হচ্ছে মেইন ক্লাসের বা মেইন ফাংশনের কথা বলা হচ্ছে, যেই ক্লাস থেকে হচ্ছে আপনি বিভিন্ন অবজেক্ট তৈরি করবেন। সো স্ক্যানার ক্লাস থেকে কিভাবে অবজেক্ট তৈরি করতে পারি সেটা আমরা অলরেডি জানি। সো ইনপুট নেওয়ার কাজটা আশা করি এখানে কোনো ধরনের প্রবলেম হবে না। স্ক্যানার এর মাধ্যমে নেক্সট ইন্ট করে হচ্ছে আমরা সবগুলা ইনপুট নেওয়ার চেষ্টা করব অবজেক্টের, এবং তার সাপেক্ষে তার পরবর্তীতে এরকম ভাবে হচ্ছে অবজেক্ট তৈরি করব, বিভিন্ন অবজেক্ট তৈরি করে যোগ বিয়োগ গুণ ভাগ এই কাজগুলো করার চেষ্টা করব। ওকে? তো মেইন ফাংশনের মধ্যে বা মেইন মেথডের মধ্যে কি কাজগুলো হবে সেটা সম্পর্কে একটু সামারাইজ করার চেষ্টা করলাম এখানে। সো দুইটা নাম্বার ইনপুট নিলাম, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি, এবং এইটার সাপেক্ষে হচ্ছে আমরা এই ভ্যালুগুলো রেশনাল ক্লাসের মধ্যে হচ্ছে অ্যাসাইন করে দেব। ওকে? সো সেট নিউমারেটর এ, সেট ডিনোমিনেটর বি, তার মানে আমার প্রথম অবজেক্টটা তৈরি হয়ে গেল। ঠিক আছে? এ বাই বি আকারে প্রথম অবজেক্টটা তৈরি হয়ে গেল। একই রকম ভাবে তাহলে সেকেন্ড অবজেক্ট তৈরি করব, তারপর হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ সেই কাজগুলো করার চেষ্টা করব। সো প্রোগ্রামটা একটু বড় হবে, আশা করি সবাই ইমপ্লিমেন্ট করতে পারবো। ওকে? সো সেট নিউমারেটর, সেট ডিনোমিনেটর, সেকেন্ড যে অবজেক্টটা সেটার জন্য আমি একই রকম ভাবে কাজটা করে ফেললাম। ঠিক আছে? সো তার সাপেক্ষে হচ্ছে আমাদের এখন এই অবজেক্ট তৈরি করা। ফর এক্সাম্পল সাম। ঠিক আছে? একটা অবজেক্ট তৈরি করতেছি, আর এবং এস দুটো অবজেক্ট আমাদের কাছে আছে। সো আর অবজেক্টের সাথে এস অবজেক্টকে আমি যোগ করার চেষ্টা করতেছি এবং তার যে রেজাল্ট আসতেছে সেটা সামের মধ্যে রাখার চেষ্টা করতেছি। একই রকম ভাবে দুইটা সাবট্রাকশন করার চেষ্টা করতেছি, দুইটা মাল্টিপ্লিকেশন করার চেষ্টা করতেছি, দুইটার ডিভিশন করার চেষ্টা করতেছি, এবং প্রত্যেকটা রেজাল্টটাই আমি ক্যাচ করতেছি আরেকটা অবজেক্টের সাপেক্ষে। তাহলে আমি এই সাম অবজেক্টটাকে প্রিন্ট করতে পারি যে সামটা কত হলো, ডিফারেন্সটা কত হলো, প্রোডাক্টটা কত হলো, কোয়েশ্চেনটা কত হলো। ঠিক আছে? ওকে? সো যখন আমি প্রিন্ট করব আশা করি এরকম ভাবে আমরা প্রিন্ট করব। এটা হচ্ছে মেইন মেথডের যে কাজগুলো সেগুলো বলার চেষ্টা করলাম। সো মোটামুটি এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। ঠিক আছে? যত ধরনের কাজ করেছি সেগুলো মোটামুটি এখানে সামারাইজ করার চেষ্টা করেছি। যেটা বললাম আরো বিভিন্ন ধরনের কাজ করা যেতে পারে, এবং আমরা মোটামুটি এখানে যেটা কভার করার চেষ্টা করেছি পাসিং অবজেক্ট এন্ড রিটার্নিং অবজেক্ট, দিস কিওয়ার্ডের ব্যবহার, আর শুরুর দিকে আমরা ভেরিয়েবল স্কোপিং এটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। ওকে? সো মোটামুটি এইখানে মূল কাজটা হচ্ছে আমাদের এই জায়গাটায়। ঠিক আছে? আর এটা হচ্ছে মেইন মেথডের মধ্যে বেশ কিছু কাজ, ইনপুট নেব, অবজেক্ট তৈরি করব, তারপরে হচ্ছে সেগুলোর মধ্যে অপারেশন গুলো করব। সো আর কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা সোফার যা ডিসকাশন করেছি?
সো রেশনাল ক্লাস রিলেটেড কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে সেটা আমরা এখন ডিসকাস করতে পারি এবং আশা করি সবাই এটাকে ইমপ্লিমেন্ট করতে পারবো। কারো যদি কোনো প্রবলেম হয় নেক্সট ক্লাসে ডিসকাস করব।